হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। বাসর রাতে যখন একজন স্বামী জানতে পারে তার সদ্য বিয়ে করা বউ মানুষ নয়, একটা ভয়ঙ্কর পরী, তখন তার কি করা উচিত ভেবে পায় না আহিন। রুমের সোফার এক কোণে ধপাস করে বসে পড়ে সে, আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দিব্যি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন ঢোক গিলে শক্ত কণ্ঠে মেয়েটির দিকে প্রশ্ন করে, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি সত্যি বুড়ি? ঠিক। মেয়েটা বিকট শব্দে হেসে উঠল, অনেকক্ষণ ধরে হাসলো, যেন এমন মজার কথা আগে কখনো শোনেনি। আহিন এই হাসিতে কিছুটা বিরক্ত বোধ করছে। মেয়েটা হাসি থামিয়ে বলল, বুদ্ধু, আমি যদি পড়ি না হতাম তাহলে কি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারতাম? বলেই আবার নিজের মতো হাসতে লাগলো। আহিন টেনশনে এক হাতে নিজের চুল ছিঁড়তে শুরু করে ভাবলো, এই তো, মেয়েটা যদি স্বাভাবিক মানুষই হতো তবে কি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারতো? আহিনের মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে, তাই সামনে যে ব্যাপারটা ঘটছে সেটা বিশ্বাস করতে পারছে না। মেয়েটা হাসি বন্ধ করে আহিনের দিকে তাকালো। আহিন তখনও মেঝের দিকে তাকিয়ে চুল ছিঁড়তে ব্যস্ত। বিশ্বাস হচ্ছে না, তাই তো? কথাগুলো শুনে আহিন মাথা তুলে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির সাথে সাথে এক লাফে সিলিং ফ্যান থেকে মেঝেতে নেমে আসে। আহিন নিজের অবাকতা সামলে নেয়। এই মেয়ে সত্যিই জিন পরী। সাধারণ মেয়ের পক্ষে অত উঁচু থেকে মেঝেতে লাফ দেওয়া অসম্ভব। মেয়েটি মাথা থেকে শাড়ির ঘোমটাটা ফেলে আঁচলটা কোমরে গুজে নেয়। তারপর আহিনের দিকে ঝুঁকে বলল, আমি নিজের আসল রূপ তোকে দেখাতে চাচ্ছি না। আশা করি যা প্রমাণ দিয়েছি তা যথেষ্ট। আহিন মেয়েটির চোখ থেকে চোখ সরিয়ে নিল। ভয় তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। মেয়েটির চোখগুলো লাল রক্তবর্ণের রং ধারণ করেছিল। তা দেখেই আহিনের ভয় ভয় করতে লাগলো। আপনি যদি পরী হয়ে থাকেন তবে আমায় বিয়ে করলেন কেন? মেয়েটি খানিকটা রেগে গিয়ে বলল, অত কথা জেনে তোর কি কাজ? আমাকে কি তোর কাছে এখন জবাবদিহি করতে হবে? আহিন চুপ করেই রইল। মেয়েটা বেশ রেগে গেছে। এই অবস্থায় তাকে তুলে আছাড়ও দিতে পারে। মেয়েটি আহিনের পাঞ্জাবির কলার ধরে দাঁড় করিয়ে বলল, আমার আসল পরিচয় যদি কাউকে জানাস তবে তোর পরিবারের একজনও বাঁচবে না। তোকে সহ সবগুলোকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের হিংস্র মাছগুলোকে খাওয়াবো। অতএব আমি যেভাবে চলবো থাকবো তাতে বাধা দিতে আসবি না। আমাকে কোনো ব্যাপারে জবাবদিহি করতে বাধ্যও করবি না। এরপর মেয়েটা তার শাহাদত আঙ্গুলির বড় নখ দিয়ে আহিনের চেহারায় আস্তে আস্তে আঁচড় কাটতে কাটতে বলে, কোনো রকম চালাকি করার চেষ্টা ভুলেও করবি না। আমি কিন্তু খুব শক্তিশালী পড়ি, সব বুঝতে পারি। এখন এখান থেকে যা। আহিন চুপচাপ রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। পুরো ব্যাপারটা এখনো কেবল তার ভয়ঙ্কর স্বপ্ন মনে হচ্ছে। আহিন সবে মাস্টার্স শেষ করে ব্যাংকে জব নিয়েছে। এর মধ্যেই পরিবারের সবার, বিশেষ করে দাদার পীড়াপিড়িতে ওনার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের আগে মেয়েকে দেখার সুযোগ হয়নি আহিনের। বিয়ের সময় জাফরিনকে এক নজর দেখেছিল আহিন। বেশ গোলগাল চেহারা, দুধে আলতা গায়ের রং, সুস্বাস্থ্যবতী, টানা টানা চোখ। এমন মায়াবী চেহারা দেখে জোর করে বিয়ে করার কষ্টটা ভুলে গিয়েছিল সে। অনেক আশা নিয়ে যেই বাসর ঘরে ঢুকলো, মনে হলো তার মাথায় মস্ত আকাশ ভেঙে পড়ল। জাফরিন সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে দোলাতে গুনগুন করছে। তারপর তার দিকে তাকিয়ে মস্ত একটা হাসি দিয়ে বলল, এভাবে কি দেখছিস? আমি তোর পরি বউ রে। ঘটনাটা ভেবে আহিনের শরীর শিউরে ওঠে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে পড়ে। এখন তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না। সবাই কি এসব জানাবে?
কিন্তু মুহূর্তেই মনে পড়ে যায় জাফরিনের দেওয়া হুমকির কথা। আহিনের একান্নবর্তী পরিবার, দাদা, মা বাবা, ছোট বোন আর কাকা কাকি এবং তাদের দুটো ছেলে মিলে সবাই একসাথে থাকে। তার জন্য এদের কোনো ক্ষতি হলে সেটা কি করে মেনে নিবে সে? এখন আপাতত চুপ থাকার অপশনটা বেছে নেয় আহিন। পরে ভেবে চিনতে কিছু একটা করা যাবে, কিন্তু শুধু দেখতে হবে তার পরিবউ জাফরিন কি করতে চায় আর কি কি করে। রাত বাড়ায় আহিন ছাদ থেকে নেমে রুমে ঢোকে। রুমের কোথাও জাফরিনকে দেখতে পাচ্ছে না। একবার সিলিং ফ্যানের দিকে তাকায় আহিন, সেখানেও নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, এই পরি নিজে থেকেই ভেগেছে। লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে আহিন। চোখ বন্ধ করতেই শুনতে পায় জাফরিনের কণ্ঠ। কি ভেবেছিস আমি ভেগে গেছি? বুদ্ধু, পালানোর জন্য কি তোর মতো একটা হাবাগোবাকে বিয়ে করেছি? আহিন চোখ মেলে তাকিয়ে দেখে জাফরিন তার শরীর বরাবর কিছুটা দূরত্বে শূন্যে ভাসছে। আহিন কি উত্তর দিবে ভেবে পায় না, তবে কথাটা তার বেশ গায়ে লেগেছে। সে মোটেও হাবাগোবা নয়, কেবল মেয়েটার ভয়ে চুপ করে আছে। নে ঘুমা, আমারও বেশ ঘুম পেয়েছে। বলে ভাসতে ভাসতে আহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। আহিনের আর ঘুম এলো না। পাশে একটা ভয়ঙ্কর পরী ঘুমাচ্ছে ভেবেই তার শরীর বারবার শিউরে উঠছে। এই মেয়ে কার রূপ ধরে এখানে এসেছে কে জানে, তবে আহিন খুব ভালো করেই বুঝতে পারছে জাফরিন খুব ভয়ঙ্কর দেখতে, খারাপ পরী। দাদা, আপনি যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছেন সে আসলে... একটুকুই বলে আহিন ঢোক গিলল। আহিনের দাদা নাস্তা খাওয়া বন্ধ করে ধরা গলায় বলল, সে আসলে কি? সবাই নাস্তা খাওয়া বন্ধ করে বিস্মিত চোখে আহিনের দিকে তাকিয়েই রইল। আহিন দ্বিতীয়বার ঢোক গিলে সবার দিকে তাকিয়ে কিছু বলতে নিলে জাফরিন এসে তার পাশে দাঁড়ায়। আহিনের পিঠে নখ দিয়ে খুব জোরে একটা আঁচড় কাটে। আহিন ব্যথা পেয়ে কুকরিয়ে ওঠে। আহিনের মা আয়েশা খানম উঠে আহিনের কাছে এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইল। আহিন এক নজরে জাফরিনের দিকে তাকায়। জাফরিন অগ্নি চোখে ওর দিকে তাকিয়ে আছে। কিছু হয়নি মা, পেটটা মোচড় দিল, আমি উঠছি। আহিন, অর্ধেক কথা বলে চুপ হয়ে যাওয়া কি ধরনের বেয়াদবি? হ্যাঁ, দাদার এমন কঠিন কথায় আহিন মাথা নিচু করে বলল, মেয়েটা আসলে একটা বাচ্চা ধরনের, এটাই বলতে চেয়েছি। বয়স্ক, একটু বাচ্চামি থাকবে। সেসব তুমি যদি সামনে নিতে না পারো, স্বামীর দায়িত্ব কিভাবে পালন করবে? হ্যাঁ। দাদার কথা শুনে মাথা নাড়িয়ে সায় দিয়ে আহিন উঠে চলে আসে। রুমে এসে টি শার্টটা খুলে নেয়। পিঠের মাঝখানটা এখনো খানিকটা জ্বলছে। খুব গভীরভাবে আঁচড় কেটেছে মেয়েটা। ক্ষতের স্থানে হাত দিতেই তরল কিছু আঙ্গুলে লাগলো। রক্ত বের হচ্ছে সেখান থেকে। আহিন টি শার্ট সোফার উপরে ছুঁড়ে ফেলে বিছানায় বসে পড়ল। দরজা লক করার শব্দে এসে তাকিয়ে দেখে জাফরিন দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো এখনো তীব্র ক্রোধে জ্বলজ্বল করছে। আহিন খানিকটা দমে যায়। তার ভাবনায় আসে জাফরিন নিশ্চয়ই তাকে ব্যাপারটার জন্য আরো বড় ধরনের অত্যাচার করতে দরজা বন্ধ করেছে। জাফরিন এসে তার পিছনে দাঁড়ায়। এরপর ক্ষতস্থানে হাত দিয়ে বলে, অতিরিক্ত চালাকির ফল কখনো ভালো হয় না। কি ভেবেছিস আমি রান্নাঘরে ছিলাম, এই সুযোগে সবাইকে আমার পরিচয় বলে দিবি? আহিনের মনে হলো তার ক্ষতস্থানে খুব ঠান্ডা কিছু ঘষা হচ্ছে। তাতে জ্বালা কমলেও ক্ষতস্থানটা যেন কুটকুট করছে। জাফরিন আহিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি সব বুঝতে পারি। আমার সাথে চালাকি করতে আসিস না। আর কোনোদিন যদি এসব করতে দেখি, পুরো শরীর ঝাঁঝরা করে দেব। আমার হাত থেকে নিস্তার পাওয়া অসম্ভব। নিজের আর পরিবারের ভালো চাইলে চুপ থাক। বলে জাফরিন দরজা খুলে বেরিয়ে গেল। আহিনের মাথাটা যেন টেনশনে ছিঁড়ে যাচ্ছে। এই আপদ কেন তার ঘাড়ে উঠলো বুঝতে পারছে না। না কিছু করতে পারছে আর না সহ্য করতে পারছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে আহিনের ছোট বোন অহনার সাথে জাফরিনের বেশ ভাব হয়েছে।
অহনা সারাক্ষণ ভাবির পাশে ঘুরঘুর করে, গল্প করে। জাফরিনও তার সাথে বেশ স্বাভাবিক আচরণ করে, বলতে গেলে সবার সাথেই সে স্বাভাবিক। আহিন এসব দেখে আর ভাবে, জাফরিন আসলে চাইটা কি? কেউ একজন অশরীরী হয়েও কেন সে এখানে পড়ে আছে? অনেক প্রশ্ন মনে জাগলেও জিজ্ঞেস করার সাহস পায় না জাফরিনের ভয়ানক ক্রোধের কারণে। বাসার কাউকে ব্যাপারটা জানাতে চাইলেও পারে না। জাফরিনের থেকে দূরে থাকার চেষ্টা করে আহিন। খুব সকালে বেরিয়ে অফিস যায় আর ফেরেও অনেক রাতে। এসে দেখে জাফরিন তার জন্য টেবিলে খাবার নিয়ে বসে আছে। খেতে না চাইলেও জোর করে গেলায়। আলাদা ঘরেও শুতে দেয় না, প্রায় সব ব্যাপারে জোর খাটায়। দিন দিন ব্যাপারগুলো আহিনের কাছে বিরক্তকর হয়ে যায়। তুই সত্যি বলছিস তোর বউ পড়ি? বিস্মিত হয়ে জিজ্ঞেস করে আহিনের বন্ধু রিফাত। আহিন চায়ের কাপে চুমুক দিয়ে হতাশ কণ্ঠে বলে, তোর কি মনে হয় আমি মজা করছি? এটা কি করে হয়? তোর শরীর ঠিক তো নাকি কিছু খেয়েছিস? রিফাতের এমন কথায় আহিন বিরক্ত হয়ে তার দিকে তাকায়। রিফাত সেটা বুঝতে পেরে বলে, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, পুরো ব্যাপারটা আমাকে বল। আহিনের কথা শুনতে শুনতে রিফাত ভাবে সে আহিনের বেস্ট ফ্রেন্ড। প্রায় সব কথাই আহিন তাকে শেয়ার করে। মিথ্যে বলে মজা করার ছেলে আহিন নয়। আর আহিনের চোখ মুখে বলে দিচ্ছে সে ইদানিং কোনো কিছুতে বেশ ঘাবড়ে আছে। সবটা শুনে রিফাত একটু সময় নিয়ে বলল, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে বোকা বানাচ্ছে। আজকালকার যুগে এসব কেউ বিশ্বাস করে না। মেয়েটার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই তোকে বয় দেখে দমিয়ে রাখতে চাইছে। ঘাবড়াস না, আমি একে ভালো করে টাইট দিয়ে দেবো। কালই তোদের বাসে যাব। আহিন রিফাতের কথায় পুরোপুরি ভরসা না পেলেও কিছুটা আশ্বস্ত হয়। রিফাত সন্ধ্যার দিকে আহিনের সাথে তার বাসায় আসে। জাফরিন তখন অহনার সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। রিফাতকে দেখে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে তির্যক দৃষ্টিতে তাকায়। রিফাত জাফরিনকে দেখে হুমড়ি খেয়ে যায়। মেয়েটা হয়তো সত্যিকারের পরী না হতে পারে, দেখতে পরীর চেয়ে কম না। জাফরিনের আকর্ষণীয় শরীর তার কামনাকে জাগ্রত করে। আহিনকে সে মনে মনে গালি দিতে থাকে, এমন একটা মেয়েকে পরী ভেবে ভয় পায়। কিন্তু জাফরিনকে দেখে যে রিফাতের মাথা নষ্ট হয়ে গেছে সেটা কে কি করে ঠিক করবে? এজন্য তো জাফরিনকে তার নিজের করে পাওয়া চাই। আহিন রিফাতকে বিদায় দিয়ে রুমে ঢুকতেই জাফরিন তাকে ধাক্কা দিয়ে শূন্যে ভাসিয়ে রাখে। তারপর নিজের শূন্যে উঠে আহিনের চারপাশে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, তোর বন্ধু কেন এসেছিল? আহিন ভীত মুখে আমতা আমতা করে বলল, এই বিয়ের সময় আসেনি, তাই আজ বউ দেখতে এসেছিল। জাফরিন ভ্রু বাঁকিয়ে আহিনের দিকে তাকালো। আহিনের দম যেন আটকে এলো। জাফরিন কিছু বুঝতে পারেনি তো। জাফরিন আহিনকে নিচে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। আহিন যেন কিছুটা হাত ছেড়ে বাঁচল। রিফাতের চোখের সামনে বারবার জাফরিনের শরীরের দৃশ্য ভাসতে লাগলো। তার প্রচন্ড নারী আসক্তি, তাই বন্ধুর বউ জেনেও এসব কল্পনা করতে তার বিবেকে বাধছে না। শুধু মনে হচ্ছে একবারের জন্য হলেও জাফরিনকে তার বিছানায় চাই। আহিন যেহেতু তার বউকে অশরীরী ভেবে ভয় পাচ্ছে, তাই ব্যাপারটা খুব বেশি কঠিন হবে না। এই ভেবে শয়তানি একটা হাসি দিয়ে মনে মনে সে একটা প্ল্যান কষে নেয়। আহিন অফিস থেকে ফিরে গলার টাই আলগা করতে করতে রুমে ঢোকে। বেশ ক্লান্তি অনুভব করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক গ্লাস লাচ্ছিতে গলা ভেজানোর ইচ্ছে হলো। বিড়বিড় করতে করতে বিছানায় গা এলিয়ে চোখ বুজে রাখে। জাফরিনের গলার খাকারির আওয়াজ শুনে চোখ মেলে উঠে বসে। মেয়েটার কণ্ঠ তার সামনে এলেই যেন খাকারি আর কর্কশ রূপ ধারণ করে, যা শুনলে আহিনের বুক ধরফর করে ওঠে। উঠে বসে রুমের এদিক সেদিক চোখ বুলালো, জাফরিনকে দেখতে পেল না। ওই বুদ্ধু, এদিক ওদিক কি দেখছিস? আমি উপরে। আহিন কণ্ঠ শুনে মাথা তুলে আলমারির উপরে তাকায়। জাফরিন সেখানে বসে দিব্যি পা দোলাতে দোলাতে আঙ্গুল চাটতে ব্যস্ত। আট পৌরে করা পরা শাড়িতে আঁচলটা নিচ অব্দি ঝুলে আছে। আপনি সারাক্ষণ উপরে কি করেন? সামান্য কাণ্ডজ্ঞান নেই? কেউ যদি রুমে ঢুকে এই অবস্থা দেখে নেয়? কথাটা শুনে জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকায়।
সেই দৃষ্টিতে আহিনের গলা মিহিয়ে আসে। তোর থেকে আমার কাণ্ডজ্ঞান অনেক বেশি। অযথা আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। বাঁ পাশে তাকিয়ে দেখ, তোর জন্য এক গ্লাস লাচ্ছি রাখা আছে। আহিন ঘাড় ঘুরিয়ে বাঁ পাশে তাকায়। লাচ্ছি ভর্তি গ্লাসটা শূন্যে ভাসছে। অনেকটা অস্বস্তি নিয়ে গ্লাসটা হাতে নেয় সে। ভাবতে থাকে তার লাচ্ছি খেতে ইচ্ছে করছে, সেটা জাফরিন কি করে জানলো? তোর মনে কখন কি চলে সেটা আমি আন্দাজ করতে পারি। বলেই অট্টহাসিতে ফেটে পড়ে জাফরিন। এতে কিছু শেখানো নেই তো। বলতে বলতে আহিন গ্লাসটায় চুমুক দেয়। আছে তো, মানুষের মলমূত্র। শোনা মাত্রই আহিন হাত থেকে গ্লাসটা ফেলে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমের দিকে ছুটে যায়। মেয়েটা থেকে আচ্ছা নাচাচ্ছে। খানিক বাদেই ফ্রেশ হয়ে গম্ভীর মুখে রুমে ফিরে আসে। জাফরিন এক লাফে নিচে নেমে আসে। তারপর দুহাত দিয়ে শক্ত করে আহিনের গলা জড়িয়ে বলে, একটা আবদার ছিল তোর কাছে। এভাবে জড়িয়ে ধরায় আহিনের যেন নিঃশ্বাস আটকে আসছিল। মনে হচ্ছে জাফরিনের বিশাল দুটো হাত তার গলার দুপাশে সমানে জোরে চেপে রেখেছে। প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, আগে গলা ছাড়ুন। জাফরিনের আহিনের কথায় কর্ণপাত না করে বলতে লাগলো, আমার খুব আস্ত বকরির মাংস খেতে ইচ্ছে করছে। এনে রেঁধে খাওয়াবি? রোজ রোজ শাক লতা খেয়ে জিভের ছাল উঠে গেছে। আহিন দম ফেলতে ফেলতে বলে, খাওয়াবো, আগে গলা ছাড়ুন। আমার বুদ্ধ জামাই। বলে জোরে আহিনের গাল টেনে দিল। আহিন বিরক্ত দৃষ্টিতে জাফরিনের দিকে তাকালো। গালের পাশটায় ব্যথা হচ্ছে, এমন ভাবে টেনেছে যেন গালের মাংস বের করে যাচ্ছিল। যতই যা হোক, জাফরিনকে তার সহ্য করতে হচ্ছে। কোনো প্রশ্ন করলে কিংবা বিরক্তি দেখালেই তেড়ে এসে আঁচড় কাটে, নতুবা কানের নিচে ঠাঁটিয়ে চড় লাগিয়ে দেয়। সেদিন চড় খেয়ে 2 ঘন্টা পর্যন্ত আহিনের কানে কেবল শোষো আওয়াজ করছিল। সবকিছু দাঁতের দাঁত চেপে সহ্য করতে হচ্ছে শুধু পরিবারের কথা ভেবে। আহিন শুয়ে শুয়ে চিন্তা করে, এসব অত্যাচার সে আর সহ্য করবে না, অনেক হয়েছে। এবার নিজের প্রাণ নিয়ে এই মেয়ে থেকে পালাতে হবে। সে না থাকলে জাফরিন কাকে ভয় দেখাবে? তাই আর কারো ক্ষতি করার প্রশ্নই ওঠে না। সুযোগ পেলেই সে পালাবে এই বাড়ি থেকে। পরের দিন জাফরিনের ভয়ে আহিন বাজার থেকে আস্ত একটা মোটাসোটা বকরি কিনে বাড়ি ফেরে। বকরিটা উঠোনের এক কোনায় বেঁধে ঘরে ঢুকতেই দেখে জাফরিন অহনাকে খুব জোরে একটা চড় মারল। এই দৃশ্য দেখে আহিন সহ তার মা ও কাকি থ হয়ে যায়। আয়েশা খানম ছুটে এসে জাফরিনের গালে 2টো চড় লাগিয়ে দেয়। তারপর পুরো ঘর নিস্তব্ধ। আহিনের শরীর কাঁপতে থাকে। মা এটা কি করলো? এখন যদি জাফরিন রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসে? এই মেয়ের কোনো ভরসা নেই। আহিন প্রায় ছুটে গিয়ে মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। আয়েশা খানম অহনাকে বুকে টেনে নিয়ে চেঁচাতে থাকে, 2 দিন হয়নি এই বাড়িতে এসেছো, এত সাহস হয় কি করে তোমার আমার মেয়ের গায়ে হাত তোলো? জাফরিন মেঝের দিকে তাকিয়ে চুপ করে আছে। পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে আপন মনে। আয়েশা খানম জাফরিনের এমন লাপাত্তা ভাব দেখে এক ধাক্কা দিয়ে বলে, আমার মেয়ে কি করেছে? কেন মারলে তুমি ওকে? আহিন হকচকিয়ে জাফরিনের দিকে তাকায়। জাফরিন এক দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো রা নেই। জাফরিনের এই চুপ থাকা আয়েশার মাথা গরম করে দেয়। উনি এগিয়ে এসে আরো একটা চড় মারে জাফরিনের গালে। আহিন এই ঘটনায় হতবাক হয়ে যায়। মুহূর্তেই মাকে আটকানোর চেষ্টা করে। আহিনের কোনো বাধা না মেনে আয়েশা খানম বলতে থাকে, এই মেয়েকে আমার আগে থেকে ভালো লাগেনি। জাত পরিচয়হীন একটা মেয়ের সাথে তোকে বেঁধে দিয়েছেন বাবা, তাও মেনে নিলাম, কিন্তু এই মেয়ে তো রীতিমতো বাড়িতে কর্তৃত্ব ফলাতে শুরু করেছে। এসব আমি সহ্য করব না। সারাদিন পাঁটরানির মতো সারা বাড়ি চষে বেড়াবে, তারপর অকারণে আমার মেয়েটাকে মারবে। এমন চেঁচামেচি শুনে বাহির থেকে ছুটে আসে আহিনের দাদা মোতালেব খা। এসে হুঙ্কার ছাড়ে, কি হয়েছে? কি কার এত অতবতন হয়েছে যে এত জোরে চিৎকার করে বাড়িটাকে নিলাম করে বানাচ্ছে? আয়েশা খানম চুপ মেরে যায়। শ্বশুরকে তিনি প্রচন্ড ভয় পায়। কেবল তিনি নয়, বাড়ির সবাই তাকে অনেক ভয় পায় আর মেনে চলে। তার সামনে মুখ তুলে কথা বলার সাহস কারো নেই। তাও আয়েশা কণ্ঠ মিহি করে বলল, আপনার নাত বউ অকারণে অহনার গায়ে হাত তুলেছে। বারবার জিজ্ঞেস করার পরও কারণ বলছে না।
ভাবি হিসেবে ননদীকে শাসন করার যথেষ্ট অধিকার ওর আছে। তার জন্য কি তোমাকে জবাবদিহি করতে হবে আয়েশা? হ্যাঁ, যাকে শাসন করছে তাকে জিজ্ঞেস করলেই হয় সে অপরাধ করেছে। আমি যেন আর কোনো রকম চিৎকার না শুনি। বলে লুঙ্গিতে শক্ত গিট্টু বাঁধতে বাঁধতে নিজের ঘরের দিকে হাঁটা দেয় মোতালেব খা। আয়েশা খানম রাগে বিড়বিড় করতে করতে অহনাকে নিয়ে চলে যায়। আহিন দীর্ঘশ্বাস ফেলে জাফরিনের দিকে তাকায় একবার। জাফরিন একইভাবে দাঁড়িয়ে আছে। আপনার জন্য বকরি কিনে এনেছি। জাফরিন আনন্দে একবার হাসে, মুহূর্তেই আবার হাসিটা মিলিয়ে মুখটা অন্ধকারে ঢেকে যায়। কোনো কিছুই না বলেই জাফরিন রুমের দিকে এক প্রকার দৌড়ে চলে যায়। বকরিটা গেল কোথায় মা? আয়েশা খানম আঁচলে হাত মুছতে মুছতে বাসার বাইরে জিজ্ঞেস করে। কার বকরি? আহিন নিচু কণ্ঠে বলল, আমি কিনে এনেছিলাম। আয়েশা খানম মুখ বাঁকিয়ে উপহাসের হাসি হেসে বলল, বিয়ের কদিনও হলো না, এর মধ্যে বউয়ের আঁচলের তলায় ঢুকে পড়লি? আমি কোনো বকরি দেখিনি। টাকা খরচ করে বউয়ের জন্য কিনেছিস তুই, আর তোর বউ জানে। আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, বাড়িতে যেন বকরির গোশত না ঢোকে। এই বাড়িতে কেউ বকরি খায় না। তোর বউয়ের জন্য সারা বাড়িতে বকরির গন্ধ সহ্য করতে পারবো না। বলেই আয়েশা খানম ভেতরে চলে গেলেন। আহিন এদিক সেদিক বকরি খুঁজে কোথাও পেল না। এমন সময় দেখলো জাফরিন শুকনো মুখে বাড়ির পেছনে বসে আছে। কি এক গম্ভীর চিন্তায় সে মগ্ন, চোখের দৃষ্টি একদম স্থির হয়ে আছে। আহিন বকরি জবাই করে মাংস বাছতে বসলো। এর মধ্যে আর চোখে জাফরিনের দিকে তাকালো। জাফরিন বাঁশঝাড়ের উপর বসে লোভাতুর চোখে মাংসের দিকে তাকিয়ে আছে। ইটের চুলার আগুনের শিখায় ওর মুখটা বেশ ভয়ঙ্কর লাগছে। তার উপর চুলগুলো এলোমেলো ছেড়ে দিয়ে বাঁশঝাড়ের মাথায় বসে আছে মেয়েটা, যে কেউ দেখলেই ভূত বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। সকালে আনা বকরিটা কোথাও খুঁজে পায়নি আহিন। বাধ্য হয়ে বিকেলে আরেকটা বকরি কিনে এনেছে। আয়েশা খানমকে বারবার বলার পরও উনি বকরির গোশত ঢুকতে দিবেন না, এই সিদ্ধান্তে অটল রইলেন। তাই আহিন প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে বাড়ির পেছনে বাঁশবাগানে বকরির মাংস রান্নার আয়োজন করলো। আর জাফরিন তাকে কোনো প্রকারে জোর করেনি, তবুও আহিন এসব করছে। আসলে তার মা বকাঝকা করার পর থেকে জাফরিন চুপ হয়ে গেছে। সেটা দেখে তার কেন যেন খারাপ লাগছিল। এই শোন, পায়রার হাড়টা টুকরো করিস না, ওটা আমি এখন খাবো। কথাটা শুনে আহিন বিস্মিত কণ্ঠে বলল, কাঁচা খাবেন? জাফরিন অট্ট হাসি দিয়ে হাতটা লম্বা করে আহিনের হাত থেকে হাড়টা কেড়ে নিল। এরপর বাঁশঝাড়ের মাথায় বসে চকচক করে হাড়টা চিবিয়ে খেতে লাগলো। এমন ভাবে চেটে চেটে খাচ্ছে যেন অনেকদিন পর সে তার প্রিয় খাবার খেতে বসেছে। দৃশ্যটা দেখে আহিনের শরীর ঘিন ঘিন করতে লাগলো, বমিও করে দিল। তার মাথাটা থেকে ঝিমঝিম করতে লাগলো। জাফরিন একটু চুপ থেকে বলল, আর নাড়ি ভুড়িগুলো একটু ওদিকের শিমুল গাছ তলায় রেখে আসবি, আমি ওখানে বসে খাবো। তোর আমার খাওয়া দেখে বমি পাচ্ছে। কথাটা শুনে আহিনের পেটের নাড়ি ভুড়ি মোচড় দিয়ে উঠল। কোনো রকমের নাড়ি ভুড়ি রেখে এসে রান্নায় মনোযোগ দিল। ওদিক থেকে জোরে জোরে চিবিয়ে খাওয়ার শব্দ আসছে। শুনেই আহিনের গা ঘিন ঘিন করে উঠছে। তার মনে হলো শুধু শুধু সে হাত পুড়িয়ে রান্না করছে। এই বকরিটা জাফরিন আস্তটাই কাঁচা খেতে পারত। রান্না শেষ হওয়া মাত্রই জাফরিন তার সামনে এসে দাঁড়ালো। তার মুখে এখনো কাঁচা মাংসের গন্ধ এবং তাজা রক্তের ছাপ লেগে আছে। আহিনের মনে হচ্ছে সে এক্ষুনি আবার বমি করবে। তাও নিজেকে সামলে নিয়ে ডেকচি ভর্তি মাংস জাফরিনের সামনে রাখে। জাফরিন গরম ধোয়া ওঠা ডেকচির মধ্যে হাত ঝুঁকিয়ে আস্ত হাড়টা বের করে চাটে কিছুক্ষণ, তারপর আহিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, খাবি? আহিন আর নিজেকে সামলাতে পারে না, হরহর করে বমি করে দেয় এবং জ্ঞান হারায়। বাহিরে প্রচুর চেঁচামেচির আওয়াজ শুনে আহিন শোয়া থেকে উঠে বসলো। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। কোনো মতো গায়ে টি শার্ট জড়িয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। আয়েশা খানম জাফরিনকে উচ্চ গলায় ভীষণ বকাঝকা করছেন। জাফরিন আগের মতোই পাত্তা না দিয়ে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়তে ব্যস্ত। আহিন গিয়ে জাফরিনের পাশে দাঁড়াতেই আয়েশা খানম তাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। এখন কি হয়েছে? কি হয়নি? কত বড় সাহস তোকে দিয়ে বকরি রান্না করায়!
সেটার গন্ধ সহ্য করতে না পেরে তো তুই বমি করে অজ্ঞান হয়ে গিয়েছিলি। মেয়েটা তোকে কোলে বয়ে এনে আমাকে জিজ্ঞেস করে কোথায় রাখবো এটাকে। কথাটা শুনে আহিন জাফরিনের দিকে তাকায়। আয়েশা খানম আবার বলতে শুরু করে, কেমন আক্কেল এই মেয়ের, তুই এর সাথে সারা জীবন সংসার করবি কি করে? এইসব কথা এখন থাক, তোমরা ঘুমাতে যাও। দাদা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, এখন শুধু ঘুম ভেঙে চেঁচামেচি শুনলে রেগে যাবে। আয়েশা খানম জাফরিনকে বকতে বকতে নিজের রুমে ঢুকে যায়। জাফরিন এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আহিন একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। খানিক বাদে জাফরিন রুমে ঢুকে আহিনের পাশে বসে। আহিন ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জাফরিনের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? খাবি? আহিন আঁতকে উঠল। জাফরিন কি তাকে এখন আবার তার চাটা বকরির মাংস সাধবে? সাধার মেয়েও নয়, জোর করে গিলিয়ে দিবে। আহিন উঠে বেরিয়ে যাবে এমন সময় জাফরিন শক্ত করে আহিনের হাত চেপে ধরে। আহিন থমকে দাঁড়িয়ে যায়। জাফরিন চোখ বড় বড় করে বলে, কোথাও নড়বি না, এখানে বস। আহিন না বসে একইভাবে দাঁড়িয়ে রইল। জাফরিন আরো দুবার আহিনকে বসতে বলল, কিন্তু আহিন ভয়ে বসলো না। তার ভাবনা, বসলে নিশ্চয়ই জাফরিন তাকে জোর করে মাংস গিলাবে। এমন হলে বমির ঠেলায় তার নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। জাফরিন আহিনের হাত ছেড়ে সামনে গিয়ে তার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চর খেয়ে আহিন চুপচাপ বিছানায় গিয়ে বসলো। জাফরিন মস্ত বাটিতে চামচ নাড়তে নাড়তে বলল, বেশি বারবারতে মানা করেছি না? আমার কথা না শুনলে চরের উপর রাখবো। এভাবে একদিন বধির হয়ে যাবি। তখন আর কারোর সাথেই তখন আর কারোর কথাই শুনতে হবে না। তারপর চামচের সুপ তুলে আহিনের মুখের কাছে ধরল। আহিন কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। জাফরিন টেবিলের উপর পা গুটিয়ে বসে আচারের বয়ামে হাত ঢুকিয়ে অনেকটা আচার তুলে নিয়ে মজা করে খাচ্ছে। আহিন আর চোখে কয়েকবার জাফরিনের দিকে তাকালো। বাচ্চা মেয়ের মতো খাবলা খাবলা করে তুলে সারা মুখে মাখিয়ে খাচ্ছে। আচার পেলেন কোথায়? পাশের বাড়ির ছাদ থেকে। আহিন হতাশ হয়ে কপাল চাপড়ালো। এই মেয়ে শেফালি দাদের শুকাতে দেওয়া আচার নিয়ে এসেছে। দাদি তো এবার পুরো বাড়িতে তুমুল যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে। আচারের এক টুকরো চুষে খেতে খেতে বলল, ভাবিস না, কেউ দেখেনি, উড়ে গিয়ে টুপ করে নিয়ে এসেছি। জাফরিনের কথা শেষ হতেই শেফালি দাদি চিৎকার করতে করতে রুমে ঢুকে গেল। জাফরিনের হাতে বয়ামটা দেখে উনি অবাক হলেন না, উল্টো আয়েশা খানমকে ডেকে বললেন, আমি বলেছি না আমার চোখ খারাপ হয়নি? এই মেয়ে দুপুরবেলায় উড়ে ছাদে গিয়ে আমার আচারের বয়াম নিয়ে পালিয়ে এসেছে। আয়েশা খানম রাগান্বিত চোখে জাফরিনের দিকে এগিয়ে বয়ামটা কেড়ে নিয়ে বলল, আচারের বয়ামটা তুমি চুরি করেছো? জাফরিন উত্তরে এই পাশ ও পাশ একবার মাথা হেলায়। পাশ থেকে শেফালি দাদি চেঁচায়, এই মেয়ে ভূত পেতনি, আমি হলপ করে বলতে পারি। আহিন আমতামতো করে বলল, এসব কি বলছেন দাদি? ও চুরি করেছে সেটা ঠিক, কিন্তু উড়ে গিয়ে চুরি করেছে কিভাবে সম্ভব? আপনার বয়স আসলেই বেড়ে গেছে, এই জন্যই বলি চশমা পরে। এসব ভুজুং ভাজুং দিয়ে আহিন ব্যাপারটা সামলে নিল। সবাই চলে যাওয়ার পর রুমের দরজা আটকে দিয়ে জাফরিন কাছে গিয়ে বলল, আপনার যা খেতে ইচ্ছে করবে আমায় বলবেন, অন্যের জিনিস চুরি করতে যান কেন? জাফরিন মুহূর্তে বড় হাসি দিয়ে বলল, সত্যি এনে খাবি? আহিন বিরক্তি নিয়ে তাকায়। জাফরিন খিলখিল করে হাসতে থাকে। ছাদের এক কোনায় বসে জাফরিন গোগ্রাসে মিষ্টি খাচ্ছে। ছানার রস মুখ বেয়ে তার চিবুক অব্দি চলে এসেছে, সেদিকে তার কোনো হুঁশ নেই। আহিন সিগারেটে এক টান দিয়ে ধোঁয়া ছাড়ে আর কাশতে থাকে। জীবনে সিগারেট ছুঁয়েও দেখেনি সে। আজ খাওয়ার চেষ্টা করছে, কারণ সে শুনেছে সিগারেট খেলে নাকি টেনশন কমে। জাফরিন তাকে যেমন টেনশন দিচ্ছে, তাতে তার রুহু বেরিয়ে যাবার উপক্রম। গভীর রাতে 12 কেজি মিষ্টি নিয়ে পাইপ দিয়ে ছাদে উঠেছে সে। সামনে দরজা দিয়ে এত মিষ্টি নিতে দেখলে আবার বাসায় ঝামেলা বাঁধবে। মেয়েটাকে ডেকে এনে বসিয়ে দিয়েছে মিষ্টির সামনে। ভাবতে ভাবতে আহিন জাফরিনের পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে। আপনি সারাক্ষণ এলোমেলো ভাবে চুল ছেড়ে রাখেন কেন? সুন্দর করে বাঁধতে পারেন না? জাফরিন মিষ্টি ভর্তি মুখ নিয়ে আহিনের দিকে তাকিয়ে কি সব বলে। আহিন বুঝতে না পেরে বলে, খাওয়া শেষ করে বলুন। জাফরিন
মুখে পড়ে রাখা সব মিষ্টি গিলে নিয়ে বলল, তাহলে কি তুই আর আমাকে ভয় পাবি? বলে আবার খিলখিলিয়ে হাসতে থাকে। আহিনের মেজাজ খারাপ হয়ে যায়। মুহূর্তে সে ছাদ থেকে নিচে নেমে চলে আসে। আমি বোধহয় এবার পাগল হয়ে যাব দোস্ত। রিফাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কেন রে, কি হয়েছে? এই মেয়েটা দিন দিন আমাকে যেভাবে অত্যাচার করছে তাতে আমি পাগল হয়ে যাওয়ার উপক্রম। একটা না একটা বায়না লেগেই আছে। কথা না শুনলে চর আচরণ, মাঝে মাঝে কিলঘুষি তো আছেই। এসব শুনে রিফাত হাসে আর ভাবে, আহিনকে বোকা বানিয়ে জাফরিন বালি মজা নিচ্ছে, কিন্তু আমার সাথে এসব পারবে না। কিন্তু এই মোক্ষম সুযোগটা তো আমার কাজে লাগানো উচিত। রিফাত মুখে চিন্তার ভাব এনে বলল, খুবই দুশ্চিন্তার ব্যাপার, তবে আমার কাছে এর একটা সমাধান আছে। আহিন মুহূর্তেই আশান্বিত হয়ে বলল, কি সমাধান বল? বল, যা বলবি তাই করবো। তাও আমি এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চাই। তুই জাফরিনকে আমার বাসায় নিয়ে, আমার এক মামা আছে, খুব নাম করা ওঝা। ও যদি পরি হয়ে থাকে মামা খুব ভালো করে টায়ার দিতে পারবে। দেখবি এই জীবনে সে আর তোর কিংবা তোর পরিবারের আশেপাশেও যাবে না। সত্যি কাজ হবে? আমার উপর ভরসা রাখ, তুই শুধু কালোকে আমার বাসা নিয়ে আয়, বাকিটা আমি দেখবো। পরের দিন সন্ধ্যায় আহিন জাফরিনকে নিয়ে রিফাতের বাসায় আসে। জাফরিনকে ভেতর ঘরে বসিয়ে রিফাত আর আহিন বাইরে বেরিয়ে আসে। দোস্ত, তোর মামা কোথায়? একটু বাদে চলে আসবে। অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি, দেখিস কাজটা যেন হয়। কিন্তু একটা কথা আছে দোস্ত, মামা বলল আমি আর মামা ছাড়া বাসার আশেপাশে যেন আর কেউ না থাকে, কারণ বুঝছি ভূত প্রেতের ব্যাপার। তুই বরং বাসা চলে যা, কাজ হয়ে গেলে আমি তোকে কল করে জানাবো। তুই পরীকে এই দুনিয়া থেকে তার দুনিয়া পাঠিয়ে দেবো। আহিন একটু চুপ থেকে আমতামতা করতে থাকে। রিফাত তা বুঝতে পেরে বলল, তুই কি আবার ওকে তোর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাস? ও কিন্তু তোর পরিবারের বড় ধরনের ক্ষতি করার অপেক্ষায় আছে। আহিন হকচকিয়ে উঠে বলল, না, অসম্ভব। আমি চলে যাচ্ছি, তুই কাজ হয়ে গেলে আমাকে জানাস। আহিনকে বিদায় দিয়ে রিফাত ভেতর ঘরে ঢুকে দরজা আটকে দেয়। তারপর সব নিস্তব্ধ। কিছু একটা ভেঙে পড়ার শব্দ পেয়ে আহিন চোখ মেলল। ঘুমকাতর অবস্থায় চোখ ডলতে ডলতে উঠে বসল। চোখের সামনে জাফরিনকে দেখেই ভয়ে আঁতকে উঠল। জাফরিন তার বরাবর উল্টো হয়ে ঝুলে আছে। তার নিঃশ্বাসের সাথে ফোঁস শব্দ হচ্ছে। চোখ থেকে যেন ঠিকরিয়ে আগুন বের হয়ে আসছে। দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। জাফরিন এক লাফে আহিনের বুকের উপর এসে বসলো। এক হাতে আহিনের গলা শক্ত করে চেপে ধরে, আর এক হাতে কষে এক থাপ্পড় দিল আহিনকে। থাপ্পড় খেয়ে আহিন হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এত রেগে গেল কেন? তাহলে কি রিফাতের মামা কিছুই করতে পারলো না? শালার শালা, তোর এত বড় সাহস কি করে হয়? আহিন ভয়ে চুপসে আছে। জাফরিন তার গলা এত শক্ত করে চেপে ধরেছে যে কোনো আওয়াজই বের হচ্ছে না। আমার সাথে চালাকি করার মজা আজ তোকে হাড়ে হাড়ে টের পাবো। জাফরিন উঠে আহিনকে কোলে তুলে নিল। আহিন হাত পা ছোড়ার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। তার সারা শরীর যেন অবশ হয়ে আছে। জাফরিন আহিনকে বাড়ির পেছনে বাঁশঝাড়ে নিয়ে এলো। বাঁশঝাড়ের উপরে বসে আহিনকে কোল থেকে ফেলে দিল, দু একটা আছাড় মারলো। আহিন প্রচন্ড ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। এবার জাফরিন আহিন নিয়ে পিঠের উপর বসে চুল চেপে ধরে বলল, আজ তোর সবগুলো হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো। আমার সাথে চালাকি? আবার আহিনকে কোলে তুলে নেয় জাফরিন। উড়ে উড়ে অনেক উঁচুতে উঠে যায়, প্রায় 20 থেকে 22 তলার সমান। আহিন ব্যথায় মুচড়ে আছে, হয়তো হাত পা ভেঙে গেছে তার। জাফরিন শূন্যে থেমে থাকতে দেখে আহিন নিচের দিকে তাকায়। মাটিতে অনেক উপরে তারা। আহিন বুঝতে পেরে যায় জাফরিন হয়তো তাকে এখান থেকে নিচে ফেলে দিবে। জাফরিনের দিকে সে করুণ দৃষ্টিতে তাকায়, ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। জাফরিন এখন আর আগে ফোঁস করছে। আহিনের করুণ দৃষ্টি তাকে একটুও কাতর করছে না। সে আহিনকে কোলে থেকে নিচে ফেলে দিল। আহিন কি করবে বুঝে উঠতে পারছে না কিছু। মুহূর্তে জ্ঞান হারায়। রিফাত এক চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে। তাকে এভাবে চিৎকার করতে দেখে নার্স ছুটে আসে। রিফাত জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। শরীরের গাঁটে গাঁটে
এখন প্রচন্ড ব্যথা। কাল যখন সে জাফরিনকে ছোঁয়ার জন্য তার কাছে যায়, জাফরিন এক লাফে আলমারির উপর উঠে যায়, খিলখিল করে হাসতে হাসতে বলে, লুচ্চুর ঘরে লুচ্চু, তোর উদ্দেশ্য আমি জানি না ভেবেছিস? ভীষণ যৌন কুতকুতানি তোর, তাই না? আজ তোরে এমন টাইপ দেব আর জীবনেও পুরুষ সঙ্গে নেটওয়ার্ক পাবি না। বলেই উড়ে এসে এক লাথি দেয় রিফাতের বুকে। রিফাত মেঝেতেই পড়া মাত্রই এক নাগারে 40 থেকে 50টা থাপ্পড় দেয়। তারপর উড়াধুরা লাথি দিতে থাকে শরীরের সব অংশে। একদম শেষ লাথিটা কষে দেয় রিফাতের পুরুষাঙ্গ। ও মাগো বলে চিৎকার করে উঠে বসে। 1 মিনিটের জন্য উদাও হয়ে যায় জাফরিন। ফিরে আসে মস্ত বড় এক পেয়ালা নিয়ে হাজির হয়। রিফাতের বুকের উপর বসে শক্ত করে মুখ হা করিয়ে পেয়ালায় থাকা বস্তুটি খাইয়ে দেয়। খেয়েই রিফাত বমি করা শুরু করে। জাফরিন খিলখিলিয়ে হাসতে হাসতে বলল, কি খাইয়েছি জানিস? তোর বন্ধুর বমির সঙ্গে বকরির কাঁচা নাড়ি ফুড়ি। এইবার যদি তোর শিক্ষা হয়, লুচ্চু ব্যাটা। রিফাত মুখ বাঁকা অবস্থায় অস্পষ্টভাবে বলল, না ডাক্তার, আমি কিছু খেতে পারবো না। কিছু খেতে গেলেই আমার গা কিনকিন করে, বমি আসে। ডাক্তার, আমাকে রিলিজ করে দিবেন? রিফাত সাহেব, আপনি লাঞ্চ করে ওষুধ খেয়ে নিন। আপনার মুখের অবস্থা বেহাল, আপনার মুখ একদিকে বেঁকে গিয়েছে। আমরা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ওটা ঠিক হবে না হয়তো। আর দুঃখিত, আপনার পুরুষ অঙ্গের এমন অবস্থা হয়েছিল যে ওইটা আমাদের কেটে ফেলতে হয়েছে। বুকের বাম পাশের হাড় সরে গিয়েছে, আমরা তাই ওটাকে কোনোভাবে বসিয়ে দিয়েছি। তাই আপনাকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। রিফাত সব শুনে চিৎকার করে কেঁদে উঠল। আয়েশা খানম আহিনের মাথায় হাত বুলাতে বুলাতে মুখে আঁচল চেপে ধরে কেঁদে উঠলেন। আমি জানতাম তোর সাথে খারাপ কিছু হবেই। এই মেয়ে তোকে শান্তিতে থাকতে দেবে না। ওর জন্য তোর আরো অনেক ক্ষতি হবে। মোতালেব খা এক ধমক ছাড়ে, কি শুরু করেছো বৌমা? আহিনের হাত ভেঙেছে, এখানে জাফরিনের কি দোষ? আহিন, তোর হাত কি করে ভাঙলো? আহিন এক নজর জাফরিনের দিকে তাকায়। জাফরিন চোখ টিপ দেয় আহিনকে। আহিন থতমত খেয়ে যায়। এই মেয়ে তার সাথে কি শুরু করেছে সেই ভালো জানে। কোল থেকে ফেলার সাথে সাথে নিচে নেমে আবার ধরে ফেলে তাকে। তাহলে এতক্ষণে আর বাঁচা লাগতো না। অফিসের সেইতে পেছনে পড়ে গিয়েছিলাম। অহনা বলে উঠল, ভাইয়া, তুই তো কাল খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে শুয়ে পড়ছিলি, তাহলে পিছলে পড়লি কি করে? আরে অফিসে না, বাথরুমে। আয়েশা খানম সন্দেহের দৃষ্টিতে তাকায় আহিনের দিকে। নিজের ছেলেটাকে আজকাল স্বাভাবিক লাগে না তার। জাফরিনকে তার এসবের কারণ মনে হয়, কিন্তু আহিন তো তাকে কিছু বলতে চায় না। ব্যাপারটাকে আরো খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নেয় আয়েশা খানম। সেদিনের পর থেকে রিফাতকে অনেকবার কল দেয় আহিন, কিন্তু রিসিভ হয় না। আহিন একটু দুশ্চিন্তায় পড়ে যায়। হাত এখন ঠিক হয়ে গেছে, তাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আহিন। ভেবে নিল অফিস থেকে ফেরার সময় রিফাতের সাথে দেখা করে আসবে। সেদিন কি হয়েছিল সেটা জানা দরকার। চুলে জেল দিয়ে টাই ঠিক করতে করতে বের হয়ে যায় আহিন। জাফরিন দরজায় হাত মেলে ধরে আটকে জিজ্ঞেস করে, ফুলবাবু সেজে যাস কোথায়? আহিন চুপ করে থেকে বলল, অফিসে। আসার সময় আমার জন্য বেশ ভালো মানের দামি আতর নিয়ে আসিস তো। আর এসব শাড়ি টাড়ি আমার পোষায় না, কিছু জামা কাপড় নিয়ে আসিস। আহিন বিরক্তি নিয়ে তাকায় জাফরিনের দিকে। জাফরিন আহিনের জোরে গাল টেনে দিয়ে বলল, সেদিনের মাঠটা এত তাড়াতাড়ি ভুলে গেলি? আহিন মাথা নাড়িয়ে বেরিয়ে চলে আসে। আজকাল জাফরিনকে যত এড়িয়ে চলতে চায়, মেয়েটা যেন তত তার পিছু ছাড়তে চায় না। তোকে এতবার কল দিয়ে ধরিস না কেন? এই প্রশ্নে রিফাত আহিনের দিকে তাকায়, তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, হসপিটালে ছিলাম। মুখের এক পাশে বাঁকা কেন তোর? কথা এইভাবে জড়তা নিয়ে বলছিস কেন? তোর বউ আমার এই অবস্থা করে ছেড়েছে। এই পরই নয়, সাক্ষাৎ শাকচুন্নি। আগেই বলেছিলাম, বাড়ি গিয়ে আমাকে এমন মেরেছে যে হাতটা ভেঙে গিয়েছিল। নিজের খেয়াল রাখিস, আমি যাই। রিফাত আহিনের চলে যাওয়া দেখে বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো এর শেষ দেখে ছাড়বো। আহিন শার্ট খুলে সোফায় বসে চোখ বুজে একটু বিশ্রাম নিচ্ছে। জাফরিন গুনগুন করতে করতে আহিনের পাশে এসে বসলো। তারপর জিজ্ঞেস করলো, আমার জিনিসগুলো কই? আহিন
ওই অবস্থায় উদাস কণ্ঠে বলল, আনিনি। জাফরিন আহিনকে জোরে এক ধাক্কা দিল, তাতে আহিন সোফা থেকে মেঝেতে পড়ে যায়। জাফরিন চোখ বড় বড় করে বলল, আমার কথা শুনছিস না তুই? কাল যদি জিনিসগুলো না পাই তাহলে দেখিস কি করি। আহিন ব্যাগ গোছাতে গোছাতে বারবার জাফরিনের দিকে তাকাচ্ছে। জাফরিন গভীর ঘুমে মগ্ন। এখনই সময় পালিয়ে যাওয়ার। এই মেয়ের সাথে থাকা আর সম্ভব হচ্ছে না তার। মেয়েটা থেকে তিলে তিলে মারবে বলেই মনে হচ্ছে। নিজেকে বাঁচাতে হলে এখান থেকে পালাতে হবে। আহিন চোরের মতো ব্যাগটা নিয়ে বেরিয়ে বাস স্টেশনে আসে। অফিস থেকে ফেরার পথে টিকিট কেটে রেখেছিল। খানিকক্ষণ বসার পর বাস চলে এলো। তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বাসে উঠে পড়ল আহিন। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আজ থেকে জাফরিন তাকে আর বিরক্ত করবে না, তার ভয়ে বাঁচতে হবে না। আহিন বাহিরের বেঞ্চিতে এসে বসলো। চোখ বুঝে বড় একটা নিঃশ্বাস নিল। অনেকদিন পর শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। ঘুমটাও ভালো হয়েছে। কক্সবাজারের একটা রিসর্টে উঠেছে সে। এখানে জাফরিনের ভয়ে তাকে জড়সড় থাকতে হয় না ভেবেই মনটা হালকা হলো। অবশ্য বাড়ির সবার জন্য একটু খারাপ লাগছে। সবাই নিশ্চয় অনেক টেনশন করছে। বাসে উঠেই ফোনটা বন্ধ করে দিয়েছিল। আহিন উঠে সুইমিং পুলের ধার ঘেঁষে হাঁটতে লাগলো। টলটলায় পানি দেখে সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে। এই রাতের বেলায় সুইমিং পুলে নামার ইচ্ছে সংবরণ করতে পারল না সে। স্লিভলেস গেঞ্জি আর 3 কোয়ার্টার পরে নেমে গেল। সাঁতার কাটতে কাটতে আহিন মনে মনে সিদ্ধান্ত নেয়, অফিসে যোগাযোগ করে এখানে ট্রান্সফার হয়ে যাবে। আর কখনোই বাড়িমুখো হবে না। জাফরিনের কাছে আর কিছুতেই ফিরবে না। হঠাৎ কেউ তার ঘাড় ধরে কয়েকবার পানিতে চুবানি দিল। চুবানির ঠেলায় 2-1 আহিনের নাকে মুখে পানি ঢুকে পড়ল। শেষবারের চুবানিতে কিছুক্ষণ তাকে পানির নিচে চেপে ধরে রাখলো। আহিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে হচ্ছিল এখনই বোধহয় সে মারা যাবে, কিন্তু আল্লাহ সহায়, এর আগেই হাতটা তাকে ছেড়ে দেয়। আহিন পানির উপর মাথা তুলে ঘন ঘন দম ফেলতে থাকে। একটু স্বাভাবিক হয়ে পেছনে তাকিয়ে চিৎকার করে ওঠে, আপনি? জাফরিনকে দেখে অবাক হয় আহিন। জাফরিন পানিতে শোয়ার স্টাইলে ভেসে আছে। জাফরিন শাড়ির আঁচল দিয়ে আহিনের মুখ বরাবর এক ঝাপটা মারে। বুদ্ধ, কি ভেবেছিস পালিয়ে গেলে আমি তোকে খুঁজে বের করতে পারবো না? আমার ক্ষমতার সম্পর্কে তুই এখনো কিছুই জানিস না। বাড়ি চল আমার সাথে। আহিন রেগে গিয়ে বলল, আমি কোথাও যাব না, আপনি এখান থেকে চলে যান। জাফরিন ভ্রু কুঁচকে আহিনের দিকে চোখ গরম করে তাকালো। তারপর আহিনকে কাঁধে তুলে নিয়ে বলে, ভালো কথাই কাজ হবে না, জানতাম। আমাকেও তুমি চেনো না বাপু। আহিন গলা ছেড়ে চিৎকার করতে লাগলো। জাফরিন বিরক্ত হয়ে আহিনের মাথায় খুব জোরে একটা গাঁটটা মারলো। আহিন নিস্তেজ হয়ে মুখ থুবড়ে জাফরিনের কাঁধে পড়ে রইল। জাফরিন কিছুটা দূরত্বে বসে আপেল কাটছে। আহিন গম্ভীর মুখে সেখানে তাকিয়ে আছে। জাফরিন তাকে জোর করে বাড়িতে তুলে নিয়ে এসেছে। এই মেয়েটা তাকে নিস্তার পেতে এত কিছু করলো, কিন্তু শেষ রক্ষে কিছুতেই হলো না। আপেলগুলো কেটে সাজিয়ে আহিনের সামনে রেখে বলল, এগুলো খেয়ে নে। আপনার সাথে আমার থাকা সম্ভব নয়, আর আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। এক নিঃশ্বাসে কথাটা বলল আহিন। জাফরিন 2 সেকেন্ড আহিনের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, সেটা আবার কি? আমি আপনাকে তালাক দিতে চাই। জাফরিন এক লাফে আহিনের কোলে উঠে বসে বলল, সেটা এই জীবনেও হচ্ছে না, আর কখনো হবেও না। তুই কুবুল বলে সারা জীবনের জন্য আমার হয়ে গেছিস। আহিন জাফরিনকে সরিয়ে দিয়ে বলল, কিসের খবর, কিসের বিয়ে? একটা পরীর সাথে কখনো মানুষের বিয়ে হওয়া সম্ভব? একটু থেমে আবার বলল, আমার তো মনে হয় আপনি পরীও নন। আপনার আচরণ সবকিছু পেতনি শাকচুন্নির সাথে মিলে। আজীবন পরীদের সম্পর্কে যা শুনেছি, আপনি সম্পূর্ণ বিপরীত। জাফরিন একটু চুপ থেকে হেসে হেসে বলল, আমি পরী হই বা পেতনি, তোর আমার সাথেই থাকতে হবে। বলে জাফরিনের রুমের বাইরে বেরিয়ে গেল। আহিন রেগে নিজের চুল ছিঁড়তে লাগলো। এসব সহ্য করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এর থেকে পালিয়ে বাঁচা অসম্ভব বটে। যেভাবে হোক একে তার জীবন থেকে তাড়াতে হবে, না হলে আহিন নিজেই এর অত্যাচারে মরে যাবে।
মিনিটেই জাফরিন ফিরে এসে আপেলের প্লেট হাতে নিয়ে বলল, তোকে বলে কিছু করানো যায় না। বলেই আহিনের গাল চেপে ধরে মুখে আপেলের টুকরো ঠেসে দিল। আহিন বেশ ব্যথা পাচ্ছিল। সে রেগে গিয়ে জাফরিনকে ধাক্কা দিয়ে বসা থেকে বেরিয়ে চলে এলো। রিফাত আহিনের পিঠে চাপড় দিয়ে বলল, অত ভাবিস না। ভাবনা? এই মেয়ে আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। একে যতক্ষণ না আমার জীবন থেকে না বিদায় করতে পারি আমার শান্তি হবে না। তুই সবকিছু মুখ বুঝে কেন সহ্য করছিস? তুই চুপ করে আছিস দেখি ওই পেতনি এত বার বেড়েছে। শুন, জিনপুরে উল্টো মানুষকে ভয় পায়, কিন্তু যখন দেখি ওদেরকে মানুষ ভয় পায় ওরা সেই সুযোগ নেয়। তুই আজকে জোর গলায় এসবের ব্যাপারে কিছু বল, দরকার হলে বাড়ির লোকদের জানা। তাতে যদি কাজ না হয়? আহিন বাসায় ফিরে দেখে জাফরিন নিচু গলায় অহনাকে বেশ বকাঝকা করছে। কি নিয়ে বকছে সেটা ঠিক বুঝতে পারল না। আহিন এদিক সেদিক চোখ বুলিয়ে বাড়ির সবাইকে খুঁজলো, কিন্তু মনে হলো বাসায় কেউ নেই। আহিনের মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। অহনা, ও তোকে বকেছে কেন? আর বাড়ির সবাই কই? আহিনের কথা শুনে জাফরিন বকাঝকা বন্ধ করে চুপ হয়ে গেল। অহনা ফুপিয়ে ফুপিয়ে বলল, মাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে, সবাই মাকে নিয়ে হসপিটালে গেছে। ভাবি আমায় কেন বকছে আমি জানি না ভাইয়া। আহিনকে জাফরিনের হাত টেনে রুমে এনে দরজা বন্ধ করে দিল। তারপর জাফরিনের গালে সজোরে একটা থাপ্পড় দেয়। জাফরিন হতবাক হয়ে আহিনের দিকে তাকিয়ে রইল। আহিন চোখ গরম করে বলল, তুই আমার মাকে ছাদ থেকে ফেলে দিয়েছিস তাই না? আমি কেন ফেলতে যাব? চুপ, তুই ফেলেছিস। আমার উপর রাগ করে তুই আমার মা বোনের উপর হারছিস, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমারই ভুল, তোকে ভয় পেয়ে চুপ করেছিলাম, আর তুই সেটা সুযোগ নিয়েই আমার পরিবারের ক্ষতি করার জন্য উঠতে আর তুই সেটাই সুযোগ নিয়ে আমার আর আমার পরিবারের উপর ক্ষতি করার জন্য উঠতে বসে আছিস। কিসের এত রাগ তোর আমার উপর? কিসের জন্য বিয়ে করে আছিস আমার এখানে? জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে আহিনের এমন আচরণে প্রচন্ড বিস্মিত হয়ে গেছে। আহিন জাফরিনের হাত ধরে বলল, অনেক সহ্য করেছি, আর নয়। এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর জীবনেই বাড়ি মুখে হবি না। যদি এখানে তোকে দেখি তাহলে হুজুর ডেকে তোকে পিটিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করব। বলে জাফরিন হাত ঝটকা মেরে ছুড়ে দিয়ে আহিনকে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আহিনের দাদা বাবা কাকিরা এখানেই আছে। মায়ের অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত জেনে আহিন কিছুটা আশ্বস্ত হয়। রাতে আর বাড়ি ফেরেনি কেউ। সকালে আয়েশা খানমকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়ি ফেরে। আহিন নিজের রুমে ঢুকতে যাবে, এমন সময় আয়েশা খানম ছেলেকে ডাকে। ডাক শুনে আহিন মায়ের কাছে আসে। মা হয়ে নিজের ছেলের জীবনটা নিজের হাতেই শেষ করে দিলাম। এসব কেন বলছো মা? তোর বউ এত খারাপ জানলে কখনোই তাকে এই বাড়িতে নিয়ে আসতাম না। আমি বেশ বুঝতে পারছি এই মেয়ে তোর জীবনও জাহান্নাম বানিয়ে ছেড়েছে। এসব ছাড়ো, তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? জাফরিন ঠেলে ফেলে দিয়েছে। কথাটা শুনে আহিন কিছুটা বিস্মিত হয়। পরক্ষণেই স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলো, তোমাকে ফেলে দিয়েছে? হ্যাঁ, দুপুরবেলায় আমি ছাদে কাপড় দিতে গিয়ে দেখি ও চুল ছেড়ে ছাদের কিনারে বসে বাটি ভর্তি হাঁসের মাংস হাতে নিয়ে ঝাড় চিবোচ্ছে। অল্প কিছুটা হাঁসের মাংস আমি শুধু তোর দাদার জন্য রান্না করেছিলাম, বাকি সবাই তো অ্যালার্জি ভয়ে খায় না। ওই সবটুকু সে নিয়ে বসে বসে খাচ্ছে। এই নিয়ে কিছু বলতেই আমাকে ঠেলে ছাদ থেকে ফেলে দিল। ভাগ্য ভালো নিচে তোর দাদা খড় শুকোতে দিয়েছিল, তাই বেশি খারাপ কিছু হয়নি। আহিন আর বসলো না। ভীষণ রাগ হচ্ছে ওর। জাফরিনকে আজ কয়েক ঘা লাগিয়ে শান্ত হবে সে। ছুটে রুমে এসে জাফরিনকে ডাকতে লাগলো আহিন। রুমে কেউ নেই। কাল রাতে যেমন দেখেছিল তেমনই আছে সব। জাফরিনকে ডাকতে ডাকতে বাহিরে বেরিয়ে আসে সে। অহনা ছুটে এসে বলল, ভাবি তো বাড়িতে নেই। কোথায় গেছে সেটা জানি না। আহিন চুপচাপ রুমে ফিরে আসে। আপদ নিজে থেকে বিদায় হয়েছে ভেবে অনেকটা শান্তি পায়। এমনটা হবে জানলে অনেক আগেই জাফরিনকে কড়া করে কথা বলে বিদায় করত। এত অত্যাচার যন্ত্রণা সহ্য করতে হতো না। জাফরিনের চলে যাওয়ার সংবাদে আহিনের বেশ উৎফুল্ল বোধ করতে লাগলো। জাফরিন চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আছে। রিফাত উল্টো হয়ে শূন্যে ঝুলছে।
তার হাত দুটো পিছনে বাঁধা, প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ। জাফরিন রিফাতের প্যান্টের মাঝামাঝি কষে এক লাথি মারল। বেচারা ব্যথায় আফাগো চিৎকার করে উঠল। জাফরিন তার চুল চেপে ধরে বলল, তুই তোর বন্ধুর কানে কি মন্ত্রণা দিয়েছিস? একবারে তোর শিক্ষা হয়নি, তাই না? আফা, আমি কোনো মন্ত্রণা দেইনি। ও তো উল্টা আমাকে বলছে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আর তুই এমন একটা বুদ্ধি দিলি, আমাকে কি ঘাসে মুখ রাখা ছাগল মনে হয় তোর? লুচ্চুর ঘরের লুচু। আবার এমন একটা লাথি দেব ঝুনঝুনি গুলোও হারাবি। আর কোনোদিন যদি বুদ্ধুটার আশেপাশে তোকে দেখি না। না আফা, আর কোনোদিনও দেখবেন না। এবার আমাকে নিচে নামিয়ে দেন। জাফরিন চলে যাওয়ার পর রিফাতের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। জেদের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। মোতালেব খাঁ রাগান্বিত কণ্ঠে বলল, সকাল থেকে বাড়ির বউ বাড়িতে নেই, আর সেটা কেউ ভ্রুক্ষেপই করছে না। হ্যাঁ, সারাদিন আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলে না? আহিন আর আয়েশা খানম একবার চোখাচোখি করে নেয়। আহিনের এসব বিরক্ত লাগছে। জাফরিন চলে গেছে, কোথাও খুশিতে একটু আয়েশ করব তা না, এখানে দাদার বকা গিলতে হচ্ছে। আচ্ছা দাদা, যদি জাফরিনকে খুঁজে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি? এইটুকু ভেবে আহিনের মুখ শুকিয়ে যায়। জাফরিন যদি ফিরে আসে তাহলে আহিনের আর রক্ষে নেই। কথা শুনিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটা তাকে চিবিয়ে খেয়ে নিবে। আয়েশা খানম কাচুমাচু হয়ে বললেন, কি আক্কেল মেয়েটার দেখুন। ওর কাছে অহনাকে রেখে হাসপাতালে গিয়েছে সবাই। এই সুযোগে কোথায় কেটে পড়লো। সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে, তাও ফেরার নাম নেই। আহিনের কাকি ফাতেমা বেশ জোরালো কণ্ঠেই বলল, দেখেন কোন নাগরের হাত ধরে পালিয়ে গেছে। এই মেয়ের মতিগতি আমার একদম ঠিক লাগে না। সেদিন রাতে পানি খাওয়ার জন্য উঠে দেখি ছাদের দরজা খোলা। ছাদের দরজায় গিয়ে দেখি এই মেয়ে এক মাথা থেকে অন্য মাথা ঘুরছে। ফিসফিস করে একা একা কথা বলছে। আহিন একটা মস্ত ঢোক গিলে ভাবতে লাগলো জাফরিনের আসল সত্যটা এখন বলবে কিনা। যেহেতু মা আয়েশা খানম আর তার কাকি অনেকটা আঁচ করে ফেলেছে, বললে অবিশ্বাস করবে না। আহিন কিছু বলার আগেই মোতালেব খাঁ ধমকি দিলেন, এসব বেহায়াপনা কথাবার্তা বলা বন্ধ করো। মেয়েটাকে না খুঁজে তোমার আজে বাজে বকে আমার কান ভারী করছো। আহিন, তোর বাপ কাকাকে নিয়ে এক্ষুনি ওকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমার রাত বুকে সকাল হওয়ার আগে আমি এই বাড়িতে দেখতে চাই, না হলে এই বাড়িতে কারো জায়গা হবে না। আহিন কিছুটা চুপসে গেলেও জোর নিয়ে বলল, দাদা, অযথা জাফরিনকে নিয়ে বেশি উত্তেজিত হচ্ছেন। আমরা ওকে যেটা ভাবি ও সেটা নয়, ও আমাদের কল্পনাতীত একটা সৃষ্টি। আহিনের দাদা ভ্রু কুঁচকে বলল, হেয়ালি না করে যা বলে স্পষ্ট করে বলো। এদিনে তুমি বেশি পেঁচিয়ে কথা বলছো আহিন, আমার সাথে হেয়ালি করো না। আহিন কিছু বলার আগেই জাফরিন ছুটে এসে দাদার পায়ে পড়ে সালাম দেয়। তারপর পা ধরে বসে কান্নার আওয়াজ তুলে। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি কাছিস কেন? এতক্ষণ কোথায় ছিলি তুই? জাফরিন মোতালেব খাঁর হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কত আশা নিয়ে বিয়ে করে এই বাড়িতে এসেছি। ভেবেছি সবাইকে নিজের করে নিয়ে সুখে সংসার করব। এই আশা আমার পূরণ হলো না দাদা। কেন, কি হয়েছে? আমার স্বামী আমার সাথে ঘর করতে চায় না। কথায় কথায় ঝাড়ি দেয়, অকারণেই মারে। কাল আমাকে উনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। দোষ একটাই, আমি নাকি ওনার মনের মতো না। ওনাকে আপনারা জোর করে বিয়ে দিয়েছেন। মোতালেব খাঁ ভয়ঙ্কর রেগে গেলেন। আহিনের দিকে তাকাতেই আহিন আমতা আমতা করে বলল, এই মেয়ে সব সত্যি বলছি না দাদা। আপনি আমার সব কথা শুনলে বুঝতে পারবেন। জাফরিন, আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কেন বলছেন? এসব নাটক বন্ধ করুন। আজ আমি আপনার আসল সত্যটা সবাইকে বলেই ছাড়বো। মোতালেব খাঁ হুঙ্কার ছাড়লেন, তুমি ওকে কাল বাড়ি থেকে বের করে দিয়েছো? হ্যাঁ, কিন্তু দাদা ও... এর জন্য তোমাকে এই মুহূর্তে আমি ত্যায্য করে দিতে পারি, কিংবা কোনো কঠোর শাস্তি দিতে পারি। দাদা, আপনি আগে আমার কাছ থেকে আজ থেকে জাফরিনের সব কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। ও যা চায় তাই করবে, কোনো রকম ঝাড়ি বা গায়ে হাত তুলবে না। এটাই তোমার শাস্তি। এটা যদি তুমি না মানো, তবে তোমাকে আমি ত্যায্য করে বাড়ি থেকে বের করে দেব। আহিন চুপ হয়ে গেল।
জাফরিনের মাথায় হাত বুলিয়ে মোতালেব খা বললেন, ও যদি আমার কথা অমান্য করে সাথে সাথে আমাকে জানাবে, বাকিটা আমি বুঝবো। জাফরিন আচ্ছা বলে হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে আহিনের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। এই বুদ্ধু বুদ্ধু, ওঠ না, এই শালা ঘুম থেকে ওঠ। বলে আহিন এক ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয় জাফরিন। আহিন ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আপনার জন্য কি এখন ঘুমাতে পারবো না? জাফরিন ঠোঁট কামড় দিয়ে ধরে রেখে বলল, খুব শখ হয়েছে আমাকে তাড়ানোর, কিন্তু আমি তো আগেই বলেছি আমাকে তুই তোর ঘাট থেকে কখনো নামাতে পারবি না। কি চান কি আপনি? এভাবে কেন আমার পিছনে পড়ে আছেন? আমাকে কোলে নে। কি? এখন চাইছি তুই আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে চল। মস্করা হচ্ছে আমার সাথে? চরমগুলোর স্বাদ এত তাড়াতাড়ি ভুলে গেলি? ওহ, আজ যে তোকে চর খাওয়াবো না, বকরির কাঁচা নাড়ি ভুড়ি খাওয়াবো, একদম জোর করে গিলিয়ে দেবো। বকরির কাঁচা রক্তাক্ত নারী ভুড়ির দৃশ্য এবং জাফরিনের চিবিয়ে খাওয়ার শব্দ মনে পড়তে আহিনের গা শিশুর করে বমি আসতে চাইল। অগত্যা আহিন বাধ্য হয়ে জাফরিনকে কোলে নিয়ে ছাদে আসলো। ছাদে উঠে জাফরিনকে নামিয়ে জিভা বের করে হাঁপাতে লাগলো। মেয়েটা যখন কোলে নিয়েছিল তখন আর তার মনে হয়েছিল তুলতুলে একটা পুতুল কোলে নিয়েছে। তারপর যতটা পা বাড়িয়েছে তার দ্বিগুণ করে ওজন ভারী হয়েছে। আহিনকে হাঁপাতে দেখে জাফরিন হেসে উঠে বলল, তোর ওজন আমার থেকেও বেশি। তোর মতো ধানের বস্তাকে আমি 2 বার কোলে নিয়েছি, আর তুই একবারই কাট। আহিন প্রত্যুত্তর না করে বিড়বিড় করে জাফরিনকে কি সব বলতে লাগলো। তুই এখানে বস, আমি কিছুক্ষণ এখানে হাত পা ছাড়িয়ে শুয়ে থাকবো। যখন আমার ঘুম এসে যাবে আমাকে কোলে তুলে নিয়ে যাবি, না হলে কিন্তু বকরির পায়া খাওয়াবো। জাফরিন ছাদের মাঝখানে 2 দিকে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। চাঁদের পূর্ণ জ্যোৎস্না এসে ওর গায়ে পড়ছে, ওর শরীর তাতে ঝলমল করছে। শরীর থেকে এক প্রকার চোখ ধাঁধানো আলো বের হচ্ছে। আহিন সেদিকে তাকিয়ে থাকতে পারছে না, তবে তার মনে হচ্ছে চারদিকে একসাথে অনেক সাপের হিসহিস আওয়াজ। ছাদটা যেন সাপে ভরে গেছে, এতটাই জোরে আওয়াজ হচ্ছে না। সেই সাথে জাফরিনের শরীর থেকে এক মোহনীয় তীব্র ঘ্রাণ বের হচ্ছে। ঘ্রাণের তীব্রতায় আহিনের মাথা ঝিমঝিম করে উঠছে। সে এখানে আর এক মুহূর্ত থাকতে পারছে না, দম কেমন যেন আটকে আসছে। দেরি না করে আহিন নিচে নেমে এসে ভেতর থেকে ছাদের দরজায় তালা আটকে দিয়ে ঘরে চলে এলো। আহিন অফিসে এসে কম্পিউটারে হিসাবগুলো মিলিয়ে নিচ্ছে। হঠাৎ ফোনে আয়শা খানমের কল এলো। হ্যাঁ মা, বলো। তুই সকাল সকাল কিছু না খেয়ে বেরিয়ে এলি কেন? একটা জরুরি কাজ ছিল, আমি এখানে খেয়ে নিয়েছি। কিছু বলবে? তোর দাদা জাফরিনের খোঁজ করছিল, কোথায় সে? আহিন বিরক্তি কণ্ঠে বলল, আর কোথাও থাকবে? কোন রুমে হয়তো পড়ে ঘুমাচ্ছে। তুমি কি ওর কথা বলার জন্য কল দিয়েছো? আরে না না, সে মেয়ে ঘুমাক বা জাহান্নামে যাক, আমার মাথা ব্যথা নেই। তোর দাদা বের হওয়ার আগে জিজ্ঞেস করেছিল, তাই বললাম। সকাল থেকে তো দেখিনি ওকে। যে কথাটা বলতে ফোন দিয়েছি, আসার সময় বাবুর দোকান থেকে ছাদের চাবিটা বানিয়ে নিয়ে আসিস তো। সকাল থেকে চাবি খুঁজছি, চালের গুঁড়া রোদে দিব, পাচ্ছি না। মনে হয় হারিয়ে ফেলেছি। বাবুর কাছে চাবির মাপ আছে, আসতে নিয়ে আসিস। ঠিক আচ্ছা, নিয়ে আসবো। এখন রাখছি। ফোন রেখে কাজে মন দিতেই কি একটা ভেবে আহিন অস্থির হয়ে উঠল। বস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাসায় এসে বিছানার তলা থেকে চাবি বের করে পাগলের মতো ছাদের দিকে ছুটে যায়। তালা খুলে ছাদে ঢুকে দেখে জাফরিন উল্টে পড়ে শুয়ে আছে। তার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আহিনের কাছে গিয়ে জাফরিনকে ধরে ওঠায়। ওর শরীর একদম আগুনে ঝলসে যাওয়ার মতো গরম। আহিনের কলিজায় মোচড় দিয়ে ওঠে, মেয়েটা মরে গেল নাকি? আহিন ডাক্তারকে বিদায় দিয়ে জাফরিনের মাথার পাশে এসে বসে। বড় একটা শ্বাস ছেড়ে জাফরিনের দিকে তাকালো। জাফরিন এখনো ঘুমোচ্ছে। ডাক্তার সাময়িকভাবে কিছু ঔষধ দিয়ে বলে গেছে, খুব বেশি প্রেসার ক্রিয়েট করা হয়েছে তার উপর। শরীরের কিছু কিছু জায়গায় খুব বেশি আঘাত করা হয়েছে, তাই এমন অবস্থা হয়েছে। জাফরিনের গলার কাছে লাল দগদগে দাগ স্পষ্ট। চাবুক জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে বোঝা যাচ্ছে।
মেয়েটাকে এখন ভীষণ শান্ত দেখাচ্ছে। চঞ্চল টাইপের বাচ্চারা বকা খেয়ে নিশ্চুপ হয়ে গেলে দেখতে যেমন মায়া মায়া লাগে, জাফরিনকে দেখে আহিনের তেমন লাগছে। জাফরিনের বুক থেকে শাড়ির আঁচল সরে আছে। আহিন সুন্দরভাবে গুছিয়ে বুক ঢেকে দেয়। তারপর জাফরিনের মুখের একপাশে এলোমেলো হয়ে থাকা পড়ে থাকা চুলের গোছা সরিয়ে দেয়। এমন সময় আয়েশা খানম এসে আহিনকে জিজ্ঞেস করে, মরলো নাকি মেয়েটা? কথাটা শুনে আহিন রাগান্বিত চোখে মায়ের দিকে তাকায়। কেন জানি তার এসব কথা শুনতে খারাপ লাগছে। হালকা মেজাজ দেখিয়ে বলল, মা এসব কি কথা? দেখেছই তো অসুস্থ হয়ে পড়ে আছে, তোমার কি বিবেকবোধ নেই? কিসের বিবেক দেখাবো ওর জন্য? একটা ডাইনি এসেছে তোমার জীবনটা নষ্ট করতে। মরে আপদ বিদায় হলেই ভালো। তোর আবার ভালো দেখে একটা বিয়ে দেব। মা তুমি এখান থেকে যাও, সহানুভূতি না দেখাতে পারো, কারণ মৃত্যু কামনা করো না। আয়েশা খানম কিছু অপ্রস্তুত বোধ করে চলে গেলেন। আহিন আরেকবার জাফরিনের দিকে তাকালো। কেন জানি জাফরিনের মুখের দিকে তাকিয়ে তার ভীষণ মায়া লাগছে। জাফরিনের উপর তার যতই রাগ থাকুক, সে কখনো তার এমন অবস্থা দেখতে চায়নি, তাই হয়তো অনেক বেশি খারাপ লাগছে। জ্ঞান ফেরার পর জাফরিন গম্ভীর মুখে বসে আছে, কোনো কথাই বলছে না। রোজকার মতো পা দুলিয়ে আহিনকে কোনো রকম বিরক্তও করছে না। এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আনমনে কি যেন ভেবে চলছে। আহিন জাফরিনের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে গলা ঝেড়ে নিয়ে বলল, খুব বেশি ব্যথা আছে এখন? জাফরিন উত্তরে কিছু বলল না। একবার আহিনের দিকে তাকিয়ে আবার আগের মতো আনমনে বাহিরের দিকে তাকিয়ে রইল। আহিন কিছুটা অবাক হলো, তারপর ভাবলো হয়তো অসুস্থ, তাই এমন চুপ হয়ে আছে। আহিন কয়েকবার খাবার খাওয়ার তাগাদা দিল, কিন্তু জাফরিন প্রতিবারই মাথা নাড়িয়ে জানালো সে খাবে না। খাবার না খেলে ওষুধ খাবেন কি করে? রাতে কিন্তু ব্যথায় ঘুম হবে না। জাফরিন নিচু কণ্ঠে বলল, আমার খেতে ইচ্ছে করছে না। কি খেতে ইচ্ছে করছে বলুন, তাই এনে দিচ্ছি। ওষুধটা কিন্তু খেতেই হবে, নাইলে শরীর আরো বেশি খারাপ লাগবে। এইটুকু বলে আহিন চমকে উঠল। নিজের অজান্তেই সে বলে ফেললো, বুঝতে পারলো না মেয়েটা খাচ্ছে না বলে তার এত খারাপ লাগছে কেন। কেন মন বলছে জোর করে হলেও তাকে খাইয়ে দিতে। জাফরিন ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আপাতত তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না। আহিন একটু হতাশ হলো। হঠাৎ করে মেয়েটা এমন হয়ে গেল যে তার দেখেই কান্না পাচ্ছে। আশা করেছিল প্রতিবারের মতো আহিনের গলা জড়িয়ে না হলেও খুব উৎসাহ নিয়ে চোখ বড় বড় করে বলবে, আমার অমুক জিনিস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি? আহিন মন ভার করে উঠে যেতেই জাফরিন আহিনের টি শার্টের অংশ টেনে বাচ্চাদের মতো আধো স্বরে আবদার করে বলল, আমার না খুব মায়ের হাতের ক্ষীরের পায়েস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি? আহিনের মুখে হাসি ফুটে উঠল। তার মনে হচ্ছে জাফরিন যদি তাকে এমন ভাবে চাঁদ এনে দিতে বলে, সে চাঁদ এনে দেওয়ার বাজিও ধরে ফেলতে পারবে। আয়েশা খানম রান্নাঘরে কিশমিশ, কাজু, ক্ষীর সহ নানা সরঞ্জাম দেখে আহিনের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, হঠাৎ এসব কিনে এনেছিস কেন? মা জাফরিনের খুব ক্ষীরে পায়েস খেতে ইচ্ছে করছে। তো আমি কি করব? ও মায়ের হাতে পায়েস খেতে চেয়েছে। ওর মা আদৌ কোথায় আছে জানি না। এখন তো তুমি ওর মা। তোমার একটা অসুস্থ সন্তান যদি খেতে চায়, তুমি বানিয়ে খাওয়াবে না? ওকে আমি সন্তান তো দূরের কথা, তোর বউ হিসেবেও মানি না। আর যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাকে আমি নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়াবো, সেটা ভাবলে কি করে? আহিন শত বলেও আয়েশা খানমকে পায়েস বানাতে রাজি করাতে পারল না। অগত্যা সে বাহিরে বাইর হয়ে গেল। যে করে হোক, যেখান থেকেই হোক, পায়েস এনে খাওয়াবে জাফরিনকে। রাতের দিকে আহিন বাসায় ফিরল ছোট্ট হাড়ি ভর্তি পায়েস নিয়ে। অনেক কষ্টে সদর থেকে পায়েস আনার ব্যবস্থা করেছে। রুমের দরজা আসতেই ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি কল্পনা করছে বোঝার জন্য কয়েকবার চোখ ডলে নিয়ে আবার তাকালো। মা জাফরিনকে খুব যত্ন করে পায়েস খাওয়াচ্ছে। জাফরিনের মুখের গম্ভীর ভাবটা অনেকটা উবে গেছে। খাওয়ানোর ফাঁকে মা খুব যত্ন করে জাফরিনের লম্বা চুলে খোপা করে দিলেন। শাড়ির বদলে অহনার একটা থ্রি পিস পরেছে জাফরিন, খুব মিষ্টি দেখাচ্ছে তাকে। মায়ের কথায়
আহিনের ভাবনার ধ্যান ভাঙল। তুই হাড়িতে করে কি পায়েস এনেছিস? হ্যাঁ, তুমি তো বললে পায়েস বানিয়ে দিবে না। বলেছি বলে কি বানিয়ে দিতে পারবো না? হাড়িটা আমায় দে, এটার পায়েস খাওয়ানো লাগবে না, আমি বানিয়ে দিয়েছি। হঠাৎ কি হলো তোমার? আয়েশা খানম একটু চাপা স্বরে বললেন, মেয়েটার অসুস্থ বাচ্চা বাচ্চা মুখটা দেখে মনটা গলে গেল। তার উপর অধঃস্বরে বলে, কি জানিস মা, আপনার হাতের পায়েস না খেতে পারার আক্ষেপ নিয়ে যদি মারা যায় আপনার আফসোস হবে না? এমন ভাবে বললে কি কেউ আর ঠিক থাকতে পারে? আহিন মুস্কি হেসে জাফরিনের দিকে তাকালো। মেয়েটার মধ্যে যে কারো মন গলানোর অসীম একটা ক্ষমতা আছে। জাফরিন ওপাশ ফিরে ঘুমাচ্ছে। আহিন বারবার ঘাড় ফিরিয়ে দেখছে জাফরিন একবার এই পাশ ফেরে কিনা, কিন্তু জাফরিন আজ একটুও নড়ছে না। আর প্রতিদিন ঘুমালে তার হুঁশ থাকতো না। আহিন ঘুমের মধ্যেও জাফরিনের প্রচুর নড়াচড়ার কারণে যেমন তেমন ভাবে চড়লাথি খেত। এই জন্য একদিন তো আহিন উঠে সোফাতে শুয়েছিল। জাফরিন তার টি শার্টের কলার ধরে খাটে ফেলে বলেছিল, তুই এখানেই ঘুমাবি? তোকে ছাড়া বিছানায় কিছু একটা নাই নাই লাগে। আহিন সেদিন ভ্যাবলার মতো মুখ করে ভেবেছিল, সেটাই তো, আমি না থাকলে ঘুমের মধ্যে আপনার চর থাকার পর কে হবে? আর আজ অসুস্থ হয়ে মেয়েটা এতটাই চুপ হয়ে গেছে যে আজ ঘুমের মধ্যে একটু নড়াচড়া করছে না। ব্যাপারগুলো কেন জানি আহিনের একটু সহ্য হচ্ছে না। মন চাচ্ছে জাফরিনকে শক্ত করে চেপে ধরে বলুক, এত চুপ হলেন কেন? আপনাকে এভাবে দেখে আমার সহ্য হচ্ছে না, একটুও সহ্য হচ্ছে না। এমন সময় জাফরিন ঘুমের মধ্যেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আহিন আচমকিত হয়ে তার দিকে তাকায়। পরক্ষণেই কিছু না ভেবেই জাফরিনকে বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরে বলল, ভয় পেয়েছেন? কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। জাফরিন তখনও ঘুমের ঘোরে হালকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহিন খুব অস্থির হয়ে বারবার জাফরিনের মাথায় হাত বোলাতে বোলাতে তাকে শান্ত করার চেষ্টা করছে। খানিক বাদে জাফরিন কান্না থামিয়ে আহিনের টি শার্ট খামচে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আহিন তবুও বুক থেকে সরায় না জাফরিনকে। আরো শক্ত করে বুকের কাছে চেপে ধরে জাফরিনের চুল নাক ডুবিয়ে চুলে বিলি কেটে দিতে থাকে। জাফরিন আগের থেকে মোটামুটি অনেকটা সুস্থ। শরীরের দাগগুলো হুট করে মিলিয়ে গেছে, সবই ঠিক হয়ে গেছে, কিন্তু আগের মতো চঞ্চলতা ভাব নেই যেন। আহিনকে এরকম এড়িয়ে চলে, আগের মতো জ্বালায় না। খুব কমই কথা বলে, অতি দরকারি না হলে কথা বলে না এবং কি উত্তর দেয় না। এগুলো আহিনের মনে নিতে কষ্ট হচ্ছে। কেন জানি তার মন চাচ্ছে জাফরিন তাকে খুব বিরক্ত করুক এবং আগের মতো জ্বালাক। এসব নিয়ে আহিন খুব অশান্তিতে ভুগছে। বাসার সবার সাথে জাফরিন স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু আহিনকে দেখা মাত্রই চুপ হয়ে যায়। তখন বোম মারলেও তার মুখ দিয়ে কথা বের হয় না। আহিনের কাছে খুব খারাপ লাগলেও সে জাফরিনকে মুখ ফুটে কিছু বলে না। আহিন বই নিয়ে পড়তে পড়তে আর চোখে কয়েকবার জাফরিনের দিকে তাকায়। জাফরিন জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আজ তাকে বেশ পবিত্র দেখাচ্ছে, চুলগুলো বেশ যত্ন করে বাঁধা। কিছুদিন ধরেই সে আর চুল এলোমেলো করে রাখে না, শাড়িটাও বেশ গুছিয়ে পরে। বুক থেকে শাড়ির আঁচল সরে যায় না, আঁচল মাটিতে গড়াগড়ি খায় না, কিন্তু এতে আহিনের মন ভরে না। মনে হয় যেন আগের জাফরিনটাই বেশ ভালো ছিল। আমি যদি তোকে মুক্তি দিয়ে চলে যাই? জাফরিনের হঠাৎ বলা এই কথায় আহিন চমকে ওঠে। জাফরিনের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কথাটা কি সে মজা করে বলেছে, কিন্তু জাফরিন বেশ স্বাভাবিকভাবেই কথা বলল। ঠিক বুঝলাম না। আমি যদি এখান থেকে চলে যাই তোকে মুক্তি দিয়ে আর কখনো না ফিরে আসি? পরপর দুবার একই কথা শুনে আহিন আর চুপ থাকতে পারল না। এবার তার সত্যিই মনে হচ্ছে জাফরিন মজা করে কথাটা বলেনি। বইটা বন্ধ রেখে বলল, কোথায় যাবেন? খানিকটা নিস্তব্ধতা। জাফরিনকে চুপ থাকতে দেখে আহিন তার পাশে এসে দাঁড়ালো। জাফরিনকে আজ একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা। পৃথিবীর সব মায়া ওর স্নিগ্ধ কোমল মুখটায় জড়ো হয়েছে। জাফরিন জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে তাকিয়ে বলল,
যেখান থেকে তোর জীবনে এসেছিলাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি চিরজীবনের মতো তোর থেকে দূরে চলে যাব। কথাটা শুনে আহিনের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এক অজানা কষ্টে তার মন ভার হয়ে এলো। কেন এমন হচ্ছে তার? কেনই বা এসেছিলেন আর কেনই বা চলে যাবেন? সেসব না হয় অজানাই থাক। সত্যি চলে যাবেন? কথাটা বলতে গিয়ে আহিনের চোখ দুটো ছলছল করে উঠল। সেটা লুকানোর জন্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। জাফরিনের আহিনের দিকে তাকিয়ে একটা উপহাসের হাসি দিয়ে বলল, সেটাই তো চেয়েছিলি, কত চেষ্টাই না তোর বৃথা গেল। আহিন জাফরিনকে কিভাবে বুঝবে সে আজ খুব করে চাচ্ছে জাফরিন তার কাছে থাকুক, তাকে খুব করে জ্বালাক। এটা ঠিক, জাফরিনকে এক সময় সে অনেক তাড়াতে চেয়েছিল জাফরিন তার জীবন থেকে দূর হোক। কিন্তু আজ তার চলে যাওয়ার কথা ভাবলেই বুকের বাপাসটা চিনচিন করে ওঠে। আহিনের প্রচন্ড শখ হচ্ছে জাফরিনের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে, আপনি কোথাও যেতে পারবেন না, সারা জীবন আমার কাছে থাকবেন। কিন্তু কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে তার। ভীষণ ভয় হচ্ছে অধিকার দেখাতে। জাফরিনকে এভাবে বললে কি সে বুঝতে পারবে আহিনের মনে কি চলছে? কেন আহিন চাচ্ছে না সে চলে যাক? জাফরিন শান্ত দৃষ্টিতে আহিনের দিকে তাকিয়ে বলল, জানিস, আমি খুব খারাপ একটা পদী। তাদের দলের অন্তর্ভুক্ত যারা মানুষের ক্ষতি করে বেড়ায়, আমার কাজই হচ্ছে অন্যকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলা কিংবা পাগল করে দেওয়া। কথাগুলো শুনে আহিনের কোনো রিয়াকশনই হচ্ছে না। তার এসব শুনতে ভালো লাগছে না একদমই। আহিন প্রসঙ্গ পাল্টাতে বলল, এখন কি আমার উপর অদৃষ্ট হয়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন? কারোর উপর আমার সিদ্ধান্ত নির্ভর করে না, কারোর কোনো কিছুই আমাকে স্পর্শ করে না। আমি যেই সিদ্ধান্ত নিই তাতে আমি অটল থাকি। আহিনের কেমন জানি কান্না পেয়ে যাচ্ছিল। ভেবেছিল কথার এক পর্যায়ে জাফরিনের হাত টেনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলবে, কোথাও যাবেন না আপনি, আপনাকে ছাড়া থাকার কথা ভাবলেই আমার কষ্ট হয়। কিন্তু সেটা বলার মতো মানসিকতা জাফরিন ভেঙে দিল। আহিন এখন আর মনের ভাবটা জাফরিনকে প্রকাশ করতে চায় না, কারণ জাফরিন তাকে বুঝিয়ে দিয়েছে কারো কথায় তার সিদ্ধান্ত বদলাবে না। আহিনের খুব অভিমান হলো। সেও সিদ্ধান্ত নিল জাফরিনকে সে আটকাবে না। যে নিজের ইচ্ছাতে এসেছে সে নিজের ইচ্ছেতেই চলে যাচ্ছে, কারো কথা ভাবার প্রয়োজন করছে না। এমন একটা স্বার্থপরকে নিজের মনের কথা বলে কিছুতেই ছোট হবে না। নিজেকে সামলে নিয়ে বলল, কখন চলে যাবেন তাহলে? জাফরিন ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাঝ আঙ্গুলের ডগা দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে বলল, যে কোনো সময়। ভালো থাকবে, যেখানে থাকুন আপনার ভালো থাকাটাই কামনা করি। বলে আহিন রুম থেকে বেরিয়ে গেল। ছাদে এসে দরজা বন্ধ করে দিয়ে খুব কাঁদলো আহিন। কেন এমন লাগছে তার? এই মেয়েটাকে তো সে খুব ঘৃণা করত, তাহলে তার জন্য এত কষ্ট কেন হচ্ছে তার? কিসের এত তাগিদ তাকে নিজের কাছে রাখার? জাফরিন টেবিলে নাস্তা দিচ্ছে, আহিন অফিসের জন্য বের হচ্ছে। এমন সময় মোতালেব খা পেছনে ডেকে বলল, না খেয়ে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, জরুরি কাজ আছে। খেয়ে নাও। কাদার পিড়াপিড়িতে আহিনের টেবিলের এক কোণায় বসে পড়ল আর চোখে জাফরিনের দিকে তাকালো। সে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সবাইকে নাস্তা দিচ্ছে। পাতা রঙের সোনালি পাড়ের একটা শাড়ি পরেছে সে, চুলগুলো মাঝ বরাবর সিথি করে কোনো রকম হাত খোপা করা। দু একটা চুল মুখের সামনে এসে বিরক্ত করছে। শাড়ির আঁচলটা সংসারী বউদের মতো কোমরে গুজে রেখেছে। আহিন আর সহ্য করতে পারল না, চোখ সরিয়ে নিল। জাফরিনের এমন সংসারীর রূপ দেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে জাফরিনের সাথে ভীষণ সুখের একটা দাম্পত্য জীবনে আবদ্ধ আছে সে, যার সংসার ভালোবাসায় পূর্ণ। জাফরিনের এমন কোমলময়ী মুখ দেখে আর আবেগপ্লুত অসম্ভব ভাবনা ভাবতে চায় না আহিন। তাই খুব তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে জাফরিন এড়িয়ে চলা তার পক্ষে সম্ভব না। কোনো একটা শক্তি তাকে বারবার জাফরিনের দিকে টেনে আনছে, কিন্তু আহিন যা ভাবছে তা আদৌ কখনো সম্ভব নয়। জাফরিন এটা হয়তো মেনেও নিবে না, তাই যেভাবেই হোক জাফরিন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে।
আকাশ কুসুম বিস্তীর্ণ আবেগের স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দেওয়া উচিত হবে না। তাহলে জাফরিন চলে গেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না। জাফরিন আহিনকে পেছন থেকে ডেকে ব্যাগের টিফিন বক্স ঢুকিয়ে দিল। আহিন আর একবারও জাফরিনের চোখের দিকে তাকালো না। ফেরার সময় আমার জন্য রজনীগন্ধা ফুল নিয়ে আসতে পারবি? আহিন কিছু না বলে চলে যেতে নিলে জাফরিন পথ আগলে দাঁড়িয়ে বলল। উত্তর দিলি না যে? আহিন আর নিজেকে ধরে রাখতে পারল না। মেয়েটা কেন অযথা মায়া বেড়াচ্ছে জানে না সে। এগুলোতে আহিনের কেবল কষ্টই হবে। চলেই যখন যাবে আর এসব কিছুর কি প্রয়োজন? কি চাচ্ছে জাফরিন? আরো আবেগপ্রবণ হয়ে আহিন জাফরিনের বিরহ মেনে নিতে না পেরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাক। আহিনের কড়া গলায় বলল, কি সমস্যা? চলে যাওয়ার আগে এসব ন্যাকামি কেন করছেন? কি বোঝাতে যাচ্ছেন? জাফরিনের মুখ কালো হয়ে এলো। আহিন সেটা দেখলো না। জাফরিনের পাশ কেটে বেরিয়ে গেল। জাফরিন ঘড়ির দিকে তাকালো। বরাবর রাত 10টা বাজে। আহিন এখনো ফেরেনি, অথচ ওর অফিস 9টায় ছুটি হয়। জাফরিন নিজে নিজে কিছুক্ষণ হাসলো, তারপর প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল। সে ঠিকই ভেবেছে আহিন তাকে চায় না। আহিনও খুব করে চাচ্ছে সে তার থেকে দূরে চলে যাক। এতদিন আহিনের সব সহ্য করে নেওয়া, তার প্রতি কেয়ারিং গুলোকে সে ভালোবাসা ভেবে ভুল করেছিল। তাই কাল রাতে আহিনের স্ত্রী রূপে আজীবন থাকার কথা চিন্তা করেছিল। ভেবেছিল আহিন হয়তো তাকে বুকে টেনে নিয়ে বলবে, কোথাও যাবেন না আপনি। কিন্তু জাফরিনের সব ভাবনা ভুল। এই কয়েকদিনের কেয়ারিং সহ্য করে নেওয়া, এগুলো আহিন বাধ্য হয়ে করেছিল। প্রথমে তাই মনে হয়েছিল জাফরিনের, তাই সে চুপচাপ থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু কাল আহিনের কণ্ঠস্বর তাকে ভাবিয়েছে। আহিন তাকে চায়। আজ সকালের আচরণ বুঝিয়ে দিয়েছে আহিন কখনোই জাফরিনকে চায়নি। আহিন শহরের ফুল দোকান থেকে একগুচ্ছ রজনীগন্ধা ছড়া কিনল। বড় বড় নরম তুলতুলে রসগোল্লায় ভর্তি বড় সাইজের হাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকালের আগের মাথায় জাফরিনের সাথে খারাপ আচরণ করার পর থেকেই তার মনটা খসখস করছে। তার মন খুব করে বলছে জাফরিনকে একবার অন্তত না চলে যাওয়ার অনুরোধ তো করতে পারত, মনের কথাটা বলতে, তারপর যা হবার তা হবে। এসব শুনেও যদি জাফরিন চলে যায়, তাও আহিনের এইটুকু আফসোস থাকবে না। জাফরিনকে নিজের মনের কথাটা বলতে না পারলে সারাটা জীবন একটা কঠিন কষ্টে জ্বলে মরবে সে। তাই আজ যাই হোক সে বলবেই। আহিন ঘড়ির দিকে তাকায়। 10:50 মফস্বল শহরের ফুলের দোকানের রজনীগন্ধা পায়নি, তাই সদরে এসেছে। তাতেই এত দেরি হয়ে গেল। খুব ছটফট লাগছে তার, কখন বাড়ি পৌঁছাবে আর কখন জাফরিনকে মনের কথাটা জানাবে। জাফরিন কি উত্তর দিবে সেটা জানার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। আহিন রজনীগন্ধা আর রসগোল্লা নিয়ে রুমে ঢুকলো। রুমের কোথাও জাফরিন নেই। সাদে বাড়ির পেছনের পাশ ছাড়াও দেখে এলো, সেখানেও জাফরিনকে পেল না। আহিনের চেঁচামেচিতে বাড়ির সবাই জেগে গেল। কেউই বলতে পারলো না জাফরিন কোথায়। সবাই তাকে শেষবার রুমে ঢুকতে দেখেছিল। আহিনের আর বুঝতে বাকি রইল না জাফরিন তাকে ছেড়ে সত্যি চলে গেছে, আর কখনোই সে আহিনের কাছে ফিরবে না। আহিনের অনুভূতিগুলোকে সে দাম দিল না। আহিন উদাসীন চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এক্ষুনি হয়তো জাফরিন সেখানে দৃশ্যমান হবে এবং পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে হাসি দিবে। আহিনের চোখ দুটো মুহূর্তেই ঝাপসা হয়ে এলো। সে শোয়া থেকে উঠে বসে এক হাতে মাথার চুল মুঠো করে ধরে চোখ বুজে রাখে। জাফরিন তো তার মনের কথা সব বুঝতো। এটা বুঝতে পারেনি সে খুব করে চেয়েছিল জাফরিন তার কাছে থাকুক। আর ভাবতে পারছে না আহিন, জাফরিনকে ছাড়া ঘরটা ভীষণ শূন্য লাগছে। আয়শা খানম পাশে দাঁড়িয়ে ছেলেটার মাথায় আলতো করে হাত রাখলেন। আহিন চমকে উঠে ঠিক হয়ে বসলো। এত ভাবলে কি সে ফিরে আসবে? সে মায়া লাগাতে এসেছিল, মায়া লাগিয়ে চলে গেছে। আর যদি যাওয়ার হতো, তোকে মেনে নিতে কষ্ট হচ্ছিল বুঝলে, আরো আগে কেন গেল না? আমি জানি না, এসব নিয়ে কোনো প্রশ্ন করো না মা।
আয়েশা খানম চুপ হয়ে গেলেন। ছেলে তার স্বীকার করুক বা না করুক, দুজনের মধ্যে কিছু তো একটা হয়েছে, যার জন্য জাফরিন কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। আয়েশা খানমের একবার মনে হলো শ্বশুরকে জিজ্ঞেস করবে জাফরিন তার বাপের বাড়ি গেছে কিনা। পরক্ষণেই মনে পড়ল তার শ্বশুর তাকে আগেই বলেছিলেন জাফরিন এতিম, ছোটবেলায় তার জায়গা হয় এতিমখানায়। মেয়েটার জন্য বেশ টান অনুভব করছেন তিনি। আহিন অভিমানে প্রথম প্রথম জাফরিনের কথা মনে আনতে না চাইলেও এখন খুব খারাপ লাগে। মনে না এনে থাকতে পারে না। রাতে ছাদে উঠে বসে থাকে এই আশায় জাফরিন আবার ফিরবে। অহনা কফির কাপটা টেবিলের উপর রেখে নিচু গলায় বলল, তুই ভাবি রাগ ভাঙিয়ে ফিরে আনতে পারিস না? আহিন কফির কাপটা তুলে চুমুক দিয়ে ভাবতে থাকে। অহনাকে জাফরিনের চর মারার পরও অহনা কোনো টু শব্দ করেনি, জাফরিনের উপর রাগও করেনি। অথচ ওকে কেউ একটু বকে দিলে তার সাথে তুলকালাম করে ছাড়ে। অহনাকে কাছে ডেকে পাশে বসায় আহিন। সত্যি করে একটা কথা বলবি? কি কথা? জাফরিন তোকে সেদিন চর মেরেছিল কেন? অহনা চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। লজ্জায় তার মুখ লাল বর্ণ ধারণ করেছে। মনে মনে ভাবছে ভাইয়াকে কিভাবে বলবে সে কথা। অহনা আস্তে করে বলল, সে কথা আমি তোকে বলতে পারবো না। কেন? কি এমন করেছিস তুই যে তোকে চর মারলো? ভাবি বারবার সাবধান করার পরও তার কথা শুনিনি, তাই শাসন করেছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না। আহিন আর জোর করলো না, অন্য প্রসঙ্গে বলল, তোর মনে হয় জাফরিন ছাদ থেকে মাকে ফেলে দিতে পারে? অহনা চোখ তুলে আহিনের দিকে তাকায়। এটা আমার বিশ্বাস হয় না ভাইয়া। আমার মনে হয় মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ভাবির সাথে তখন তো একটু মন কষাকষি ছিল, তাই হয়তো ভাবির ঘাড়ে দোষ দিতে চেয়েছে। আহিন চুপ করে রইল। এই কথাটা গ্রহণযোগ্য হলেও এটা মানতে পারছে না। মা যদি জাফরিনকে মিথ্যে বলে দোষী করতে চাইতো তবে এটা কখনোই বলতে পারতো না। জাফরিন পা দোলাতে দোলাতে খাবলা তুলে মাংস খাচ্ছিল। সব কেমন যেন এলোমেলো লাগছে তার। কোনো হিসাবে জাফরিনের ক্ষতি করতে পারে বলে মনে হয় না, কোনো হিসাবে পুরো উল্টোটাই মনে হয়। মোতালেব খা আজ ছোঁয়া অবস্থায় চোখ বুজে আছেন। এমন সময় আহিন সালাম দিয়ে তার পাশে বসলো। মোতালেব খা সালামের উত্তর দিয়ে পা গুটিয়ে বসে আহিনের দিকে তাকালেন। ছেলেটার মুখ চোখ অনেকটা শুকিয়ে গেছে। আহিন শান্ত গলায় জিজ্ঞেস করলো, দাদা, আপনি জানেন জাফরিন কোথায় যেতে পারে? যদি জানতাম এক্ষুনি ওকে খড় ধরে নিয়ে আসতাম এখানে, কিন্তু আগে এটা জানা দরকার ও এখান থেকে কেন চলে গেল। তুমি কি বলেছো ওকে? স্বামী স্ত্রীর মধ্যে তো সামান্য মনোমালিন্য হয় দাদা। ওর বাবার বাড়িতে যায়নি তো? ওর বাবার বাড়ি নেই, ও এতিমখানায় বড় হয়েছে। একদিন পথে আমি স্ট্রোক করেছিলাম, আল্লাহর রহমতে ওর বুদ্ধিতে বেঁচে গেছিলাম। তখনই ঠিক করে নেই ওকে আবার নাতবউ করবো। আহিন দীর্ঘশ্বাস ছাড়ল। তাহলে তার ধারণাই ঠিক, জাফরিন যে একজন পরী এই বিষয়ে দাদাও অবগত নন। কিন্তু জাফরিনকে এখন খুঁজবে কোথায়? সে কোথায় পাবে তাকে? জাফরিনকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। জাফরিন বেহুশ হয়ে অবস্থায় বদ্ধ ঘরে চিত হয়ে পড়ে আছে। বাহিরে জ্বলতে থাকা মশালের আলো জানালার এক কোণ দিয়ে ঢুকে পড়ে ঘরটাকে কিছুটা আলোকিত করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে এলো জাফরিনের। নিজেকে বদ্ধ ঘরে দেখে খুব একটা অবাক হলো না, যেন সে জানতো এখানে তাকে আনা হবে। দরজা খোলার শব্দে জাফরিন কিছুটা কেঁপে উঠল। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিল। একটা শক্ত সামর্থ্যবান লোক মোটা চাবুক নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। তার গাল ভর্তি দাড়ি গোঁফ, তান্ত্রিক সাধকদের মতো পোশাক পরা। চাবুক অন্য হাতে পেঁচাতে পেঁচাতে জাফরিনকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে লাগলো। আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি তো বললাম আমি আপনার আর কোনো কথাই শুনবো না। লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে বলল, আমার কষ্টের ফল এভাবে জলে যেতে দেই কি করে? বলেই কি সব বিড়বিড় করতে করতে জাফরিনের গায়ে চাবুক দিয়ে সজোরে আঘাত করতে শুরু করলো। জাফরিন ব্যথা সহ্য করতে না পেরে মেঝেতে আছড়ে পড়ে ছটফট করতে লাগলো। লোকটা তাতে ক্ষান্ত হলো না। জামার কোটর থেকে কি সব বের করে জাফরিনের গায়ে ছুঁড়ে মারলো। ওইসব গায়ে পড়তে জাফরিনের শরীরে জ্বালা শুরু করলো। অনেক হয়েছে, এবার আমাকে প্রতিশোধ নিতে হবে বলে আরেকজন ঘরটিতে ঢুকলো।
জাফরিন চোখটা পুরোপুরি মেলার চেষ্টা করে দেখতে চাইলো কে সে। কিছুটা বিস্মিত হয়ে অস্ফুট স্বরে রাগ মিশ্রিত স্বরে বলল, লুচ্চু বেটা। রিফাত লোকটার হাত থেকে চাবুক নিয়ে জাফরিনকে আঘাত করা শুরু করলো। একটু থেমে বলল, কি ভেবেছিস আমার এত বড় ক্ষতি করে তুই পার পেয়ে যাবি? এই দিনটারই অপেক্ষা ছিলাম আমি, আর সবকিছু শোধ নিয়ে ছাড়বো। জাফরিন লাল চোখে রিফাতের দিকে তাকালো। রিফাত আবার চাবুক চালাতে চালাতে বলল, ওইভাবে তাকাস না, আজ তোর কিছু করার ক্ষমতা নেই, তোর মৃত্যুর সময় হয়ে গেছে। এত খুশি হোস না, আমি যে কতটা ভয়ানক হতে পারি সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। রিফাত লোকটার দিকে তাকিয়ে বলল, সে সুযোগ তোকে আর দেব না আমি, তোর স্বামী হাতি তোকে মারবো আমি। রিফাত লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি সেই ব্যবস্থা করুন। ওকে, আমি বোতলে ভরে দিচ্ছি, আপনি সেটা কোনো এক নির্জন জায়গায় কিছু একটা দিয়ে পুঁতে দিবেন। সেই জায়গাটা যদি তার স্বামীর তাজা রক্ত ঢেলে আগুন ধরিয়ে দেয়, সে আগুনে পুড়ে মরবে জাফরিন। বলেই লোকটা জাফরিনকে বোতল বন্দি করলো। রিফাত বোতলটা হাতে নিয়ে বলল, এবার দেখ আমার প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হয়। জাফরিন কি করবে বুঝে উঠতে পারলো না। আহিন কি সত্যি রিফাতের কথায় তাকে মেরে ফেলবে? রিফাত আহিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলল, জাফরিন চলে গেছে, তাতে তো তোর খুশি হওয়ার কথা। এই ডাইনিটাকে তো তুই তাড়াতে চেয়েছিস। আহিন খেপে গিয়ে বলল, ও মোটেও ডাইনি নয়। হ্যাঁ, একসময় চেয়েছিলাম, এখন ওকে ফিরে পেতে চাই আমি। রিফাত ভ্রু কুঁচকে আহিনের দিকে তাকায়। ভেবেছিল আহিনকে জাফরিনকে মারার উপায়টা বলে নিজের প্রতিশোধ পূরণ করবে। এখন যা মনে হচ্ছে আহিন জাফরিনের প্রতি দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় সত্যটা বললে আহিন তো জাফরিনকে মারবেই না, উল্টো রিফাতকে উত্তম মাধ্যম দিবে। কিন্তু সে তো কিছুতেই নিজের এত কষ্ট বৃথা যেতে দিবে না। যে করেই হোক আহিনের হাতেই জাফরিনকে মারবে। জাফরিনের পোড়ার দৃশ্য দেখে অনেক আনন্দ লাগবে তার। একটা কাজ কর, তুই জাফরিনকে ফিরে পেতে পারিস। খুশিতে আহিনের চোখ চকচক করে উঠল। সে রিফাতের হাত জড়িয়ে বলল, কিভাবে সম্ভব? রিফাত ঠোঁটের হাসিটা প্রসন্ন করে আশ্বাসের দৃষ্টিতে আহিনের দিকে তাকায়। সুযোগের সদ্ব্যবহার করাই তো সময়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিকার দিকে তাকিয়ে আছে আহিন আর রিফাত। আহিনের চোখ দুটো আশায় চকচক করছে। এবার জাফরিন তার কাছে ফিরে আসবে। রিফাতের খুব মন খুলে হাসতে ইচ্ছে করছে। তার বহুদিনের ক্রোধ আজ মিটাচ্ছে। বোতলের কাজ গলার শব্দ তাকে খুব আনন্দিত করছে। এই বোতল থাকা বন্দি জাফরিন নিশ্চয়ই আর্তনাদ করতে করতে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। ভেবেই রিফাতের শান্তি লাগছে। রিফাত কাঁপতে কাঁপতে হাত জোর করলো অবয়বটার সামনে। তার নাক চোখ দিয়ে অনবরত ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। এত জোরে জোরে কয়েকবার তাকে আছাড় মারা হয়েছে যে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছে না। আধ খোলা প্যান্টটা রক্তে ভিজে আছে। যেটুকু সম্বল ছিল তাও কেটে দেওয়া হয়েছে। ব্যথায় মনে হচ্ছে আজ মরেই যাবে। অবয়বটা হাসিতে ফেটে পড়তে পড়তে বলল, আগেই বলেছিলাম আমার ভয়ানক রূপ তোকে নিমেষেই শেষ করে দিতে পারে। কাউকে ছাড়বো না আমি। রিফাতের দম যেন বন্ধ হয়ে আসছে। মেঝেতেই মরার মতো পড়ে রইল সে। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে আহিন নড়ে চড়ে পেছন ফিরে তাকালো। শূন্য ছাদে আর কাউকেই দেখতে পেল না সে। তবুও মনের আশার সঞ্চার হলো, জাফরিন ফিরে আসেনি তো। কিছু বুঝে ওঠার আগেই তাকে শূন্যে তুলে জোরে আছাড় দেওয়া হলো। আছাড় খেয়ে সে একটুর জন্য নিচে না পড়ে ছাদের কার্নিশে আটকে ঝুলে রইল। তখনই তার সামনে দৃশ্যমান হলো বিরাট আকৃতির এক অবয়ব। আহিন ভয় পেয়ে ভালো করে তাকালো। অবয়বের চোখ দুটো আগুনের গোলার মতো, দৃষ্টি দিয়ে ভস্ম করে দেওয়ার মতো। সোনালী বর্ণের চুলগুলো তীরের ফলার মতো সূক্ষ্ম। বাতাসে বরবার নড়ে উঠছে। পরনে মোটা কালো জোব্বা। এত ভয়াবহ চেহারা দেখেও আহিনের চিনতে দেরি হলো না, এই তার জাফরিন। এত ব্যথার মধ্যেও তার মুখে হাসি ফুটে উঠল। চোখ দুটো খুশিতে টলমল করছে। কিছু বলার আগে জাফরিন তার গলা চেপে শূন্যে উড়িয়ে অন্য একটা নির্জন জায়গায় নিয়ে এলো। আহিনের কষ্ট হচ্ছে। এত জোরে আগে কখনো জাফরিন তার গলা চেপে ধরেনি। এক্ষুনি যেন রুহটা তার গলা দিয়েই বের করে আনবে।
অবয়বটা নির্জন জায়গায় এনে মাটিতে ছুঁড়ে মারলো আহিনকে। আহিন সেভাবেই পড়ে রইল, এক বিন্দু জোর পাচ্ছে না উঠে বসার। এদিকে তার ঠোঁট ফেটে রক্ত ঝরছে। আহিন ঘাড়টা ঘুরিয়ে চারদিকে তাকালো। এখানে ঘন বাঁশঝাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। পরে সে জায়গাটা চিনতে পারলো, এটাই সেই পুরনো পরিত্যক্ত কবরস্থান যেখানে সে পরশুদিন রিফাত সহ এসে আগুন জ্বালিয়েছিল। আহিন অসহায় চোখে জাফরিনের দিকে তাকালো। পাশে বড় একটা আগুনের গোলা জ্বলছে, জাফরিন সেটার দিকে তাকিয়ে আছে। আহিন কাঁপা কাঁপা গলায় বলল, জাফরিন, আমি জানতাম তুমি ফিরে আসবে। কথাটা শুনে জাফরিন রাগ মিশ্রিত চাহনিতে আহিনের দিকে তাকালো, তারপর অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তুই তাহলে জানতিস তোর মৃত্যুর দূত আসবে? আহিন কিছু বলার আগে জাফরিন আবার বলতে লাগলো, আমাকে তুই আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিস না? আজ তোকে এই গোলার মধ্যে ফেলে আমি পুড়িয়ে মারবো, তখন বুঝবি মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের হয়। আহিন অবাক হয়ে গেল জাফরিনের কথা শুনে। সে ঠিক বুঝতে পারছে না জাফরিন এসব কি বলছে। আমি তোমাকে মারতে চেয়েছি, এসব কি বলছো? চালাকি করছিস আমার সাথে? তোর কোনো চালাকিই আজ খাটবে না। আমি কি তোর কোনো ক্ষতি করেছি নাকি তোর পরিবারের করেছি? তাও তোর এত ক্ষোভ আমার উপর? একটা ভুল তো আমি ঠিকই করেছি, তোর মতো একজনকে নিয়ে সারা জীবন সংসার করতে চেয়েছি, কিন্তু আমি চলে যেতে চেয়েছি। তুই আমাকে বারবার আটকেছিস। তোর মনের কথাগুলো বুঝে আমি তোর কাছে থেকে গেছি, এই ভেবে যে তুই আমাকে চাস। আহিনের মনে হলো জাফরিন কোনো কিছু তাকে ভুল বুঝে আছে, এই ভুল ভাঙানোটাই প্রয়োজন। জাফরিন, তুমি একটু ভুল করনি। তুমি জানো আমি কত আশা নিয়ে সেই রাতে রজনীগন্ধা নিয়ে ফিরেছিলাম, কিন্তু এসে তোমাকে পেলামই না। চুপ কর বেঈমান, তোরা মানুষেরা আসলেই খারাপ। আজ বুঝলাম আমরা এমনি এমনি তোদের ক্ষতি করতে আসি না। তোদের মতো অজাত বেঁচে আছে বলেই আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি না, নিজের পরিবারকে কাছে পাই না। বলে জাফরিন দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আহিন ঠিক কি বলে জাফরিনকে বোঝাবে বুঝতে পারছে না। তার শুধু মনে হচ্ছে আজ যদি জাফরিনকে কিছু বলতে না পারে সারা জীবনেও পারবে না। জাফরিন আজ তার ভয়ঙ্কর আসল রূপ নিয়ে এসেছে, হয়তো আহিনকে মেরেই সে শান্ত হবে। আহিনের মরতে আফসোস নেই, জাফরিনকে তো আর সে কম কষ্ট দেয়নি। জাফরিন, আমি তোমাকে কিছু বলতে চাই। তোর কোনো কথার ফাঁদেই আমি পড়তে চাই না। তোরা মানুষরা দুর্বলতার সুযোগকে খুব ভালোই কাজে লাগাস। আজ তোকে আমি সেটা করতে দেব না, তোকে এই আগুনের গোলায় ফেলেই পুড়িয়ে মারবো। বলে আহিনকে উপরে তুলে নিয়ে বলের মতো আগুনের গোলার মাঝে ছুড়ে দিল জাফরিন। জাফরিনের চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। একজন মানুষের জন্য তার গোত্রের কেউ এভাবে চোখের পানি ফেলছে কিনা তার জানা নেই। আফসোস আর কষ্ট দুটোই হচ্ছে তার। ইস, যদি সে আহিনের কাছে কখনো না আসতো। আহিনের পিঠের খানিকটা আগুনে আঁচে পুড়ে গেছে। সেই ক্ষতস্থানে জাফরিন হাত বোলাতে বোলাতে কাঁদছে। সে পারেনি আহিনকে পুড়িয়ে মারতে। কেমন এক অজানা মায়া তাকে গ্রাস করেছিল। আবেগের কাছে তার বিবেক হার মেনে গেল। আগুনে পড়ার আগেই সে আহিনকে তুলে নিয়ে আসে। রাগের চেয়ে ভালোবাসার শক্তি আসলেই অনেক বেশি। আয়শা খানম এসে দরজায় নক করে। জাফরিন তাড়াতাড়ি চোখ মুছে চাদরটা আহিনের ঘাড় অবধি টেনে দরজা খোলে। আয়শা খানম জাফরিনকে বুকে টেনে দুগালে চুমু খেয়ে বলে, স্বামীর উপর রাগ করে সংসার ছেড়ে যেতে আছে পাগলি মেয়ে। জাফরিন থ হয়ে আয়শা খানমের বুকের কাছে পড়ে রইল। সবাই কেন তার আফসোস বাড়াচ্ছে। এই মমতাময়ীকে একদিন সে ছাদ থেকে ফেলে মারতে চেয়েছিল, কিন্তু এই মহিলা সব ভুলে গিয়ে তাকে নিজের মেয়ের মতো আপন করে নিয়েছেন। এর মধ্যে অহনা বড় এক আচারের বয়ম হাতে করে এনে বলে, ভাবি দেখো, তোমার জন্য আমি আচার বানিয়ে রেখেছি, 1 ঘন্টায় খেয়ে শেষ করো তো দেখি। তারপর জাফরিনের হাতটা চেপে ধরে বলল, দোহাই তোমার, আমার পাগল ভাইটা যাই বলুক, এভাবে রাগ করে আর কখনো যেও না ভাবি। জাফরিনের ভীষণ কাঁদতে ইচ্ছে হচ্ছে। এত ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা তার সত্যিই নেই। এরা তাকে কখনো তার আসল রূপ ব্যবহার করতে দিবে না। তার যত খারাপই থাকুক না কেন, এই ভালোবাসার সবটা মিলিয়ে যাবে। আহিন জাফরিনকে চুপ করে বসে থাকতে দেখে বলল,
মারুনি আমায়? জাফরিন পা দোলাতে দোলাতে আচারের গোটা চুষতে চুষতে বলল। তোকে মারলে জ্বালাতাম কাকে? আহিন এক লাফে উঠে এসে জাফরিনকে ধরে বলল, তাহলে সত্যিটা থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার সত্যিটা এর থেকেও বেশি ভয়ানক। আমি এসেছিলাম তোমাদের পরিবারের ক্ষতি করতে। তোমাদের পরিবারের উপর কেউ কুনজর ফেলেছে, সেই কারণে এক তান্ত্রিক আমাকে পাঠিয়েছে অল্প অল্প করে যন্ত্রণা দিয়ে তোমাদের শেষ করতে। তার কথা কেন শুনছো? আমি সেই 10 বছর বয়স থেকে তার হাতে বন্দী। আমার মতো অনেকেই তার হাতে বন্দী। তারাও আমার মতো জানে না তাদের বাবা মাকে। আমাদের কাজ শুধু তার হুকুম তামিল করা। আমাদেরকে বশ করে যত খারাপ কাজ আছে সব করতে বাধ্য করেছে। কথা না শুনলে তার পালিত জিন দিয়ে শারীরিক অত্যাচার করত কিংবা মেরে ফেলতো। চাবুকের বাড়ি এক একটা চামড়া ভেদ করে মাংসের ডেবে যেত। কথাগুলো শুনে আহিনের শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি কোনো খারাপ পরী নই। আমাকে যেমন ভাবে চালনা করা হচ্ছে, যেই পরিবেশে ছিলাম আমি ঠিক তেমনই হয়েছি। ক্ষতি করতে এসে করনি কেন? পারিনি। আমি যাকে কালিমা পড়ে বিয়ে করেছি তার ক্ষতি করতে মন সায় দেয়নি। তবে ত্রান্তিক আমাকে একা পাঠায়নি, সাথে আর একটা জঘন্য জিনকেও পাঠিয়েছিল, যে তোমার বোন অহনার গোসলের সময় তার নগ্ন শরীর দেখে তার সাথে সঙ্গম করতে চেয়েছিল। এই জন্যই আমি অহনাকে বারবার নগ্ন হয়ে গোসল করতে বারণ করেছিলাম। তার বাচ্চা মনে সব আমলে নেয়নি, তাই সেদিন বাধ্য হয়ে শাসন করেছিলাম। তোমার মাকেও আমি ফেলিনি, সেই জিন আমার শরীরের রন্ধ্রে প্রবেশ করে এসব করেছে। সেদিন রাতে তোমার কি হয়েছিল? পূর্ণ ছাদের আলোয় আমাদের শক্তি বৃদ্ধি পায়, তখন আমরা শক্তি শূন্য থাকি। আমি আজ করতে পেরেছিলাম এই সময় ত্রান্তিক বা জিন আমার উপর হামলা করতে পারে, তাই তোকে বলেছিলাম সেখানে থাকতে। কিন্তু তুই তো চলে গেলি, সেই সুযোগে ওরা আমাকে চাবুক দিয়ে আঘাত করে। আহিনের কথাটা শুনে খুব খারাপ লাগছে। কত বড় ভুলটাই না করেছিল সে। আমি এখন আর তোদের সাথে থাকতে চাচ্ছি না। একজন খারাপ পরীর সাথে আজীবন তোর কাটানোটা ঠিক হবে না। আমাকে তালাক দে তুই। আহিন জাফরিনের মুখটা চেপে ধরে বলল, এটা কখনোই হবে না। আমাকে সারা জীবন জানানোর দায়িত্বটা তোমার নিতেই হবে। বিনিময়ে তুমি খারাপ জিনিসগুলো ত্যাগ করো। কিন্তু তোর পরিবার কি এসব কখনোই জানবে না। জাফরিন আর কিছু বলতে পারে না। আহিনের বুকে মাথা ঠেকে কান্নায় ভেঙে পড়ে। আহিন আস্তে আস্তে জাফরিনের চুলে বিলি কেটে দেয়। জাফরিন একটু চুপ থেকে খিলখিলিয়ে হেসে বলে, আমাকে শেষবারের মতো বকরি এনে খাওয়াবে? আহিনের শরীর গুলিয়ে ওঠে। পানসে মুখ করে বলে, আবার? হ্যাঁ, এবার দুজনে একসাথে গাছে বসে খাবো, কেমন? কথাটা শুনে আহিনের মাথা ঘুরতে থাকে। জাফরিন কাঁধের উপর পড়ে ওয়াক ওয়াক করতে থাকে, আর জাফরিন খিলখিল করে হাসতে থাকে। আহিন আর জাফরিন পাশাপাশি বসে আছে ছাদের রেলিং এ। জাফরিন অভ্যাস মতোই পা দোলাচ্ছে, আর মাথাটা আহিনের কাঁধের উপর রেখে গুনগুন করছে। আহিন পিঠের পিছনে হাত দিয়ে জাফরিনকে শক্ত করে বুকের কাছে জড়িয়ে রেখেছে। জাফরিনের দিকে যতবার তাকায় নিজেকে খুব সুখী একজন মানুষ মনে হয়। জাফরিন আহিনের কথায় নিজের খারাপ সত্তাকে ত্যাগ করে খুব মন দিয়ে সংসার করতে ব্যস্ত হয়ে গেছে। আগের মতো বাচ্চামি খুব একটা করে না, তবুও আহিনকে ভয় দেখানোর জন্য মাঝে মাঝে বকরি খাওয়ার কথা বলে। ছেলেটার মুখের অবস্থা যা হয় তা দেখে ওর প্রচন্ড হাসি পায়। এত ভীতু কেন তার স্বামীটা ভেবে খিলখিল করে হেসে ওঠে জাফরিন। আহিন হাসির শব্দে জাফরিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। হাসলে মেয়েটার বাচ্চা বাচ্চা ভাবটা ফিরে আসে। হাসছো কেন? তুই কি ভিতরে বুদ্ধু? একসময় ছিলাম বটে, এখন পরীর সাথে থেকে থেকে সাহস হয়ে গেছি। না হলে কি রাত 3টা বাজে কি পরীর সাথে ছাদে উঠে বসে থাকে? জাফরিন কৃত্রিম রাগ দেখায়। পরিচয়টা তার এখন আর ভালো লাগে না, শুনলেই অতীত মনে পড়ে যায়। কত মানুষের ক্ষতি করেছে এই পরিচয়ে। পরি করিস কেন সবসময়? আমি এখন পরি নই, তোর বিয়ে করা বউ। বারবার বারণ করার পরেও কেন ডাকিস আমাকে ওই পরিচয়ে? আহিন বেশ মজা পায় জাফরিনের রাগ দেখে, অথচ এই পরিচয়ে বিয়ের প্রথম রাত থেকে তাকে ভয় দেখিয়ে এসেছে।
করুণ অবস্থা করে ছেড়েছে, এখন কিনা এই পরিচয় শুনলেই রাগ করে। আহিন জাফরিনের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, এত রাগ করো কেন? এই পরিচয় তো তুমি প্রথম রাতে দিয়েছিলে। কতদিন ভয় দেখিয়েছো বলো? জাফরিন গোমরা মুখ করে আহিনের দিকে তাকায়, তারপর হাসি প্রসারিত করে বলল, পরি যখন করছিস আমাকে বকরি এনে খাওয়া। কথাটা শুনে আহিনের মুখ কালো হয়ে গেল। জাফরিন খিলখিল করে হাসতে থাকে। আহিন পানসে মুখ করে বলে, এসব বলে খুব মজা নাও না? তোর চেহারাটা না দেখার মতো, বুঝলি? আহিন ও জাফরিনের হাসির সাথে তাল মেলায়। মেয়েটার সহ্য ক্ষমতা প্রচুর, কোনো কিছুতেই মন বেশিক্ষণ খারাপ করে থাকে না। সময় যত যাচ্ছে তার জাফরিনের গুণগুলো বেশ ভালো লাগছে। 1 বছর আগে অজানা কারণবশত জাফরিনের গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তারপর থেকে সে বেশ চেষ্টা করছে আবার ঘর আলো করার জন্য, কিন্তু এখনো কোনো সুসংবাদ আসেনি। তাও এই 2 বছরে সংসারের দুজনের ভালোবাসার কোনো ঘাটতি নেই। অনাগত বাচ্চার কথা ভেবে যখন আহিনের মনটা ভার হয়ে আসতো, জাফরিন বুঝতে পারত। আহিনের টি শার্ট খামচে ধরে বলতো, পরীর গর্ভে কখনো মানুষের বাচ্চা জন্ম নেয় না, শুধু শুধু আশা করে আছিস। আহিন হাসি মুখে বলতো, আল্লাহ চাইলে কি না সম্ভব বলো? যদি ভাগ্যে না থাকে তবে আফসোস নেই। আমার জীবনের সেরা প্রাপ্তি হয় তুমি, আর কিছুর প্রয়োজন নেই। তারপর থেকে জাফরিন আর কখনো এসব বলতো না। আহিন ভেবে নিয়েছিল জাফরিন হয়তো কথাটাই বেশ সান্ত্বনা পেয়েছে। জাফরিন অবাক দৃষ্টিতে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন বকরির মাংস রান্না করতে ব্যস্ত, বেশ যত্ন সহকারে সব নিজের হাতে করছে। ক্ষীরের পায়েসও বসিয়ে দিয়েছে বাহিরের ইটের চুলায়। জাফরিনকে সামনে বসিয়ে রেখেছে, কিছুতে হাত লাগাতে দিচ্ছে না। জাফরিনের চোখ দুটো বারবার ছলছল করে উঠছে। এই মানুষটা তাকে এত ভালোবাসে, কখনো খারাপ পরি ভেবে ভালোবাসায় কমতি রাখেনি। হঠাৎ তার নাকে পোড়া পোড়া গন্ধ ভেসে আসে। রান্না কি পুড়ে যাচ্ছে? পুরা গন্ধ পাচ্ছি। আহিন চোখ তুলে জাফরিনের দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে। চুলা থেকে জাফরিনের শাড়ির আঁচলে আগুন লেগে গেছে। আহিন দ্রুত এসে জগের পানি ঢেলে জাফরিনকে বুকে টেনে নেয়। ভয় তার বুক এখনো ধুক ধুক করছে। ভাগ্যিস সময় মতো দেখতে পেয়েছে। আরে বুদ্ধু, এত ভয় পাচ্ছিস কেন? দেখলে না শাড়িতে আগুন লেগে আছে? ঠিক সময় যদি কিছু হতো না। সাধারণ আগুনে আমাদের তেমন কিছু হয় না। কিন্তু সেদিন তো রিফাত তোমাকে আগুন দিয়ে পোড়াতে চেয়েছিল। হ্যাঁ, তাই আমার কিছু হয়নি। কাচের বোতল গলে যাওয়ার পর আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। আর ও তাজা রক্ত ঢালার কথা তো ভুলেই গিয়েছিল। তাই শুধু সাধারণ আগুন আমার কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহর কাছে শুকরিয়া, তোমাকে আর এখানে বসতে হবে না। বাসায় যাও, আমি রান্না শেষ করে নিয়ে আসছি। বাসায় খাবো না, বাস ঝাড়ে বসে খাবো। এসব কি পাগলামি জাফরিন? কথাটা শুনে জাফরিনের মুখ গোমরা করে ফেলে। আহিন তা দেখে অগত্যা বলল, আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি রান্না শেষে ডাকবো। বাস ঝাড়ে বসে পা দোলাতে দোলাতে জাফরিন আহিনের হাত থেকে খাচ্ছে আর মাঝে মাঝে বাচ্চামি করছে। জাফরিনের মুখ মুছিয়ে দিয়ে আহিন বলল, খাওয়া শেষ, এখন চলো বাসায় যাবে। আর একটু থাকি না? দেখ আজকের চাঁদটা কত বড় করে উঠেছে। বেশিক্ষণ নয়, মাত্র 10 মিনিট থাকবো। ঠিক আছে, তুমি বসো, আমি এইগুলো চট করে রেখে আসছি। আহিন চলে যাওয়ার পর হঠাৎ একটা বড় ছুরি এসে জাফরিনের পাশ দিয়ে একটা বাঁশের মাঝামাঝি ঢুকে বাঁশ দুখণ্ড হয়ে যায়। জাফরিন ভয় পেয়ে ওঠে, চারদিকে তাকাতে থাকে। কাউকে দেখতে পাচ্ছে না সে, তবে মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। কারো পায়ের তলায় বাঁশের শুকনো পাতাগুলো দুমড়ে মুচড়ে যাওয়ার শব্দ কানে আসছে। জাফরিন চিৎকার করে আহিনকে ডাকতে ডাকতে ছুটে যায়, কিন্তু কেউ তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। এর মধ্যে আহিন চলে আসে। জাফরিনকে মাটিতে পড়ে কোকড়াতে দেখে অস্থির হয়ে যায়। জাফরিনের কাছাকাছি আসতেই কেউ বড় বাঁশ দিয়ে তার মাথা বরাবর আঘাত করে। আহিন নিস্তেজ হয়ে মাটিতে চিত হয়ে পড়ে থাকে। জাফরিন প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজ তত বের হচ্ছে না। ঠোঁটের কাছে এসে শূন্যে মিলিয়ে যাচ্ছে। আহিনের শরীরের উপর বসে মুখোশধারী লোকটা শান দেওয়া ছুরি দিয়ে আস্তে আস্তে আহিনের গলা কাটতে থাকে।
যেন কোরবানির গরু জবাই করছে। আহিনের রক্তে মাটি ভিজে যাচ্ছে, তার গলা দিয়ে হুস হুস শব্দ বের হচ্ছে। জাফরিন এই দৃশ্য নিজের চোখে সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। বারবার মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। মনে হচ্ছে তার বিশাল আকৃতির পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আহিনের সদ্য তাজা রক্ত মাখানো ছুরি নিয়ে মুখোশধারী জাফরিনের সামনে এসে দাঁড়ায়, তার চুলের মুঠি ধরে দাঁড় করায়। ততক্ষণে চেহারা থেকে মুখোশ সরে যায়। জাফরিনের চিনতে দেরি হয় না, এই সেই রিফাত। কিন্তু সে তো শুনেছিল রিফাত মারা গেছে। তাহলে বিশ্রী একটা হাসি দেয় রিফাত। জাফরিনের রাগে গা থরথর করে কাঁপছে। রিফাতের পেট বরাবর ঘুষি মারে সে। রিফাত টাল সামলাতে না পেরে বাঁশঝাড়ের ভিতরে পড়ে যায়। জাফরিন ছুটে পালিয়ে যেতে চায়, কিন্তু দুর্ভাগ্য ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। রিফাত উঠে এসে জাফরিনের শাড়ির আঁচল তার গলায় পেঁচিয়ে দিয়ে টানতে থাকে। জাফরিনের দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি নিঃশ্বাস আটকে মরে যাবে। আলতো করে হালকা ফোলা পেটটার উপর হাত রেখে সে মনে মনে বলল, এবারও তোকে বাঁচাতে পারলাম না, আর তোর বাবাকেও না। নিজের অনাগত সন্তানের কথা ভেবে মৃত্যুর যন্ত্রণাটা আরো বেশি হচ্ছে তার সাথে এখন তাদের ভালোবাসার চিহ্ন বিলুপ্ত হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে জাফরিনের ছটফটানিও বন্ধ হয়ে যায়। রিফাত জাফরিনের নাকের কাছে হাত নেয়। জাফরিনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়। তারপর শীষ বাজাতে বাজাতে নিতের পথে হাঁটা দেয়। আচ্ছা অন্ধকারে পড়ে থাকে জাফরিন আর আহিনের মৃত শরীর। জাফরিনের চোখ পানিতে টলমল করছে। তা দেখে আহিন জাফরিনকে কাছে টেনে নিল, দুহাতে মুখটা জড়িয়ে ধরে বলল, সব ঠিক আছে, চিন্তা করো না। জাফরিন নিজেকে সামলাতে না পেরে আহিনের বুকে মাথা ঠেক দিয়ে কান্না করতে লাগলো। আল্লাহর রহমতে আহিন সম্পূর্ণ ঠিক আছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সে আহিনকে হারিয়ে ফেলেছে। আহিনের ছদ্মবেশে জঘন্য জিনটা এসেছিল জাফরিনের উপর হামলা করতে, কিন্তু রিফাতকে সে দেখে হতবিহব্বল হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই রিফাতের বিশেষ ছুরিতে তার প্রাণ যায়। জাফরিনের মনটা খসখস করছিল যে তার উপর কেউ হামলা করতে পারে, তাই সে সবসময় আয়াতুল কুরসির অংশ নিজের সাথে রেখেছিল। আর সে রাতে শাড়ির আঁচলে তার সত্যি দম বন্ধ হয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে কিছু সময়ের জন্য দম আটকে রেখে গলা আড়ষ্ট করে রাখে। তাই গলায় কোনো চাপ পড়েনি, কেবল তার মৃতের অভিনয় করেছিল মাত্র। কিন্তু রিফাতকে সে ছাড়বে না। রিফাতের কথা ভেবেই তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি ওই ব্যাটাকে কিছুতেই ছাড়বো না। দুইবার ও আমার হাত থেকে বাঁচলেও এবার আর বাঁচবে না। শান্ত হও, তোমাকে কিছু করতে হবে না। আমি চাই না আমাদের বেবি আর তোমার কোনো ক্ষতি হোক। তুমি এখন নিজেকে নিয়ে একটু সচেতন হও। ওই জানোয়ারটাকে এমনি এমনি ছেড়ে দেবো? ওর ব্যবস্থা আমিই করব। এই বাচ্চাটা আমাদের কতদিনের প্রতীক্ষা ছিল। ওর জন্য তুমি সবকিছু ত্যাগ করে শক্তিবিহীন একটা সাধারণ পরী হয়ে বেঁচে আছো। তুমি ওর সাথে এখন কিছুতেই পারবে না। ও হয়তো জানতো তোমার মাঝে আর কোনো অশরীরী শক্তি নেই, তাই এভাবে আক্রমণ করার সাহসটা দেখিয়েছে। জাফরিন একটু চুপ থেকে বলল, আমার তা মনে হয় না। ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও আমার উপর হামলা করতে পারত, কিন্তু করেনি, কারণ সে আমাকে তখনই পরী ভেবেছিল। তার হাতে যে ছুরিটা ছিল তা কোনো সাধারণ ছুরি ছিল না। বেচারা বরাবরই খেয়াল কাঁচা। আমাকে ছুরি দিয়ে মারতে এসে আঁচল জড়িয়ে মেরে চলে যায়। সে ভুলেই গিয়েছিল ছুরি ছাড়া সে আমার মতো পরীকে মারতে পারবে না। ওকে আমি ছাড়বো না, এই শাস্তি ওকে ঠিক পেতেই হবে। ওই ব্যাটা ভীষণ একরোকা। তুই কি ওর সাথে পারবি? আমাকে একটা সুযোগ দে, আমি ওকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে আসি। না, তুমি কিছু করবে না। কেন বুঝতে পারছো না? এতে বিপরীতই হতে পারে। তুমি শক্তিহীন জানলে ও তোমাকে কিছুতে বাঁচিয়ে রাখবে না, সাথে আমাদের বাচ্চাকেও না। কিন্তু তুই কি করবি? পুলিশে দিব ওকে। তোর মনে হয় ওকে পুলিশ সোজা করতে পারবে? এসব কিছুতে ওর শিক্ষা হবে না। তুই ওকে আমাদের 40 হাত দাওয়াত পাঠানোর ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। আহিন কিছু বলতে চাইলে জাফরিন বাধা দেয়। ইনশাল্লাহ আমার কিছু হবে না। রিফাত আহিনের বাড়িতে ঢুকে দেখে পুরো বাসায় নীরবতা বিরাজ করছে। কয়েকবার ডেকেও কারো সারা শব্দ পাওয়া গেল না। রাতের বেলায় আয়েশা খানম তাকে
ডাকলো কেন সেটাও বুঝতে পারলো না। আচ্ছা, কোনোভাবে কি সবাই ওকে সন্দেহ করেছে? ভেবে রিফাত থমকে দাঁড়ায়। পরক্ষণে ভাবে, তাকে তো কেউ খুন করতে দেখেনি। উপরস্থ যদি তেমনই হতো, সবার আগেই পুলিশকে তাকে জিজ্ঞাসাবাদ করত। এসব ভাবতে ভাবতে রিফাত বাসার ভেতরে ঢোকার সাথে সাথে বাহির থেকে কেউ দরজা বন্ধ করে দেয়। রিফাত ঢোক গিলে চেঁচাতে থাকে, কে ওখানে? এমন সময় বাসার সব আলো নিভু করতে করতে বন্ধ হয়ে যায়। রিফাত সামনে তাকিয়ে দেখে জাফরিন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার মুখে রক্ত লেগে আছে। জাফরিন জোরে জোরে হেসে বলে, চল্লিশা খেতে এসেছিস তাই না? আজ তো আমি তোর চল্লিশা খাবো, তোর মাংস দিয়ে। মরে গিয়ে ভালোই হয়েছে, তোর ঘাড় মোটকে মাংস খাওয়ার সুযোগ পেলাম। রিফাত ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জাফরিন মরে গিয়েও তাকে মারার জন্য ফিরে এসেছে। এইবার তো জাফরিন তাকে নিশ্চিত ছাড়বে না, পালাতে যাবে এমন সময় তাই গায়ে নাড়ি ভুড়ি রক্ত এসে পড়ল। সে আর স্থির থাকতে পারল না, অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। জাফরিন এসে রিফাতকে ভালো করে দেখল, বেটা ভয়েই জ্ঞান হারিয়েছে। এইটুকু সাহস নিয়ে এত বড় একটা কাজ করতে এসেছিল। আহিন জাফরিনের পাশে এসে দাঁড়ায়। মারা গেল নাকি? না, ভয়ে অজ্ঞান হয়েছে মাত্র। বাসায় সবাই ফেরার আগে একে কোথাও ফেলে আসতে হবে। কোথায় ফেলবে? যেখানে সে আমাকে মারার চেষ্টা করেছিল। লোক ডাকিয়ে একেও সেখানে ফেলে দিয়াই। তার আগে লোকদেরকে বলবি একে যেন পাগলের ইনজেকশন দেয়। তুচ্ছু বেটা। আয়েশা বেগম বিমর্ষ চোখে হসপিটালের করিডোরে বসে আছেন। জাফরিন গর্ভবতী কথাটা শুনে উনি যতটা না খুশি হয়েছেন, তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছেন। জাফরিনকে কেউ বাহির থেকে দেখে বুঝতে পারবে না সে গর্ভবতী। তার উপর মাত্র 6 মাসের মাথায় কারো প্রসব বেদনা উঠতে পারে, এমনটা তিনি কখনোই শোনেননি। সন্ধ্যাবেলায় জাফরিনের প্রসব বেদনা ওঠার সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আহিনের খুব দুশ্চিন্তা হচ্ছে, এইবারে যেন তার বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। জাফরিন এই বাচ্চাটার জন্য সবকিছু ত্যাগ করেছে। এবার যদি কোনো দুঃসংবাদ শোনে, ও হয়তো ভেঙেই পড়বে। নার্স এসে খবর দিল একটি সুস্থ স্বাভাবিক মেয়ে বাবু হয়েছে। আহিন খুব খুশি হলেও আয়েশা খানম কেন জানি খুশি হতে পারছেন না। তার মনে হচ্ছে এসব কোনো কিছু স্বাভাবিক নয়। জাফরিনের কাছে এসে দেখলেন তার সবেমাত্র জ্ঞান ফিরেছে। তিনি জাফরিনের পাশে বসলেন। নার্স এসে দোলনায় বাচ্চাটাকে রেখে গেলেন। আয়েশা খানম সেদিকে একবারও তাকালেন না। জাফরিন কিছু বলার আগে তার হাত ধরে বলতে শুরু করলেন, তুই যদি আমাকে সত্যিই তোর মা ভেবে থাকিস তবে বল এসবের পিছনে কারণ কি? কেন 6 মাসের মাথায় তোর ডেলিভারি হলো? জাফরিন আয়েশা খানমের এই অবস্থা দেখে থ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছিল না। তাও এই মানুষটিকে সে মা ভেবেছে, তাকে তো মিথ্যা বলতে পারে না। আসলে মা, আমি মানুষ নই, একজন পরী। তাই অস্বাভাবিকভাবেই এসব ঘটেছে। আয়েশা খানম 420 ভোল্টের শক খাওয়ার মতো চেহারা করে বললেন, তার মানে এই মেয়েটা পরীর মেয়ে? আমার বংশধর কিনা আমাদের ভিন্ন এক জাতি? জাফরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে বললেন, তুমি আমার ছেলের জীবনে থাকবে না। আমি কখনোই এমন নাতনিকে মেনে নিতে পারবো না। তাকে দেখলে আমার ভয় করবে, শরীর ঘিনঘিন করবে। এর চেয়ে তুমি আমার ছেলেকে ছেড়ে যেখান থেকে এসেছো তোমার মেয়েকে নিয়ে সেখানেই চলে যাও। বেঁচে থাকতে তোমার আর তোমার মেয়ের মুখ যেন আমি না দেখি। তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। জাফরিন কাঁদতে কাঁদতে মেয়েটাকে কোলে নিল। মাশাআল্লাহ, দেখতে পরীর মতো সুন্দর। আহিনের মতো চেহারা হয়েছে একদম। এর মুখ কেন এরা দেখতে চায় না? পরী তো সে, দোষ তো তার। এজন্যই বাচ্চা মেয়েটাকে কেন দূরে সরিয়ে দিবে? আহিন আয়েশা খানমের পাশে দাঁড়িয়ে বলল, তাহলে তো আমিও তোমাদেরকে ঠকিয়েছি। আমি তো প্রথম দিন থেকেই জানতাম জাফরিন একজন পরী। শুধু পরী নয়, খারাপ ধরনের পরী। তাও আমি ওর সাথে এত বছর সংসার করেছি, কারণও খারাপ নয়। এই বাচ্চাটাকে যে তুমি এত কটু কথা বলছো, এই মেয়েকে পৃথিবীতে আনার জন্য ও সবকিছু ত্যাগ করেছে। এমনকি নিজের শক্তি, স্বভাব সব বাচ্চাটার উপর কোনো প্রভাব পড়তে দেয়নি। তুই কেন বুঝতে পারছিস না? এই মেয়েও তার মায়ের মতো হবে।
ও পরীর মেয়ে, জানার পর আমার আর ওকে নাতনি বলে মানতে ইচ্ছে হবে না। তাহলে তুমি তোমার ছেলেকে হারানোর প্রস্তুতি নাও, আমার এখানে থেকে অন্য কোথাও চলে যাব। বৌমা, অপসরীর খাবারটা নিয়ে যাও, আমি খাইয়ে দেব, তুমি বরং খেয়ে একটু ঘুমাও। জাফরিন খাবারটা আয়েশা খানমের পাশে রেখে আঁচলে হাত মুছতে মুছতে হাসি দেয়। তার 6 মাসের মেয়েটিকে এখন শাশুড়ি দেখাশোনা করেন। এক মুহূর্তের জন্য কোলছাড়া করতে চান না। অন্য নাম রাখা হলেও উনি পরীর মেয়ে অপসরী রেখেই ডাকেন। আহিন জাফরিনকে বসে বসে পা দোলাতে দেখে বলে, এত খুশি কে নিয়ে? জাফরিন আহিনের গলা জড়িয়ে ধরে বলে, জানিস, মা আমাদের মেয়েকে আস্তে আস্তে করে পুরাপুরি মেনে নিয়েছে। সেদিন নিজের ছেলেকে হারানোর ভয়ে মানতে বাধ্য হলেও এখন তার নাতনিকে পেয়ে খুব ভালোবেসে মেনে নিয়েছে। আসলে আমাদের মেয়েটাই এমন, যাকে ভালো না বেসে থাকাই যাবে না। অবশ্য তার মা পরিটাও এমনই। জাফরিন আগের মতোই খিলখিলিয়ে হেসে ওঠে। আমাদের মেয়ের তো আকিকা করতে হবে। কি দিয়ে করা হবে? জাফরিন একগাল হাসি দিয়েই বলে, বকরি। এইবার কিন্তু ডাবল, একটা মেয়ের জন্য আর একটা মেয়ের মায়ের জন্য। আর রান্না করবে কিন্তু মেয়ের বাপ, চাইলে সেও আমাদের সাথে খেতে পারে। আহিন নিজের মুখ চেপে ধরে বলে, শান্তি দিবা না? জাফরিন আগের মতো বাচ্চাদের মতো হেসে ওঠে। আহিনকে জ্বলাতে তার বেশ ভালো লাগে, আর তার এই বাজে স্বভাব কোনোদিনই যাবে না।